আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, আইগেন ফাংশন অনেকে বলে, ভেক্টর স্পেসের একটা পার্ট। তো এই পার্ট থেকে কোশ্চিন আসে, খুব ইম্পর্টেন্ট। শর্ট ট্রিক ইউজ করেও অঙ্কগুলো করা যায়, কারণ কখনো যদি আইগেন ভেক্টর বের করতে বলে তখন ওটা লেন্দি প্রসেস, কিন্তু ওই লেন্দি প্রসেস ইউজ করার দরকারই নেই। এটা একদম শর্ট ট্রিক ইউজ করে অঙ্কগুলো করা যায়। আমি আজকে থিওরিটিক্যাল জায়গা পুরোটা কভার করে একদম বেসিক লেভেলের এমসিকিউ করাবো। পরের দিন একটু হার্ডার এমসিকিউ করাবো, যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে হয়তো নিজের প্রতি কনফিডেন্সটা বাড়বে। প্রথম দিন কিছু কিছু এমসিকিউ এমন থাকে যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে কনফিডেন্স বাড়বে না, কিন্তু পরের দিকের এমসিকিউ গুলো কিন্তু একটু হার্ডার আছে। একটু সবাইকে বলে রাখি যে আমি যেমন আগের বারে যখন পড়াতাম তখন অনেকে আমাকে বলতো লেভেলটা হাই হয়ে যাওয়ার সময়, স্যার এগুলো আবার আসবে নাকি, এগুলো তো আমাদের আসে না, ওগুলো আসে না, এত কঠিন আসবে, এত কঠিন তো কোনোদিন আসেনি, এরকম কথাবার্তা অনেকে বলে। কঠিন কোশ্চিন করলে সহজ কোশ্চিন গুলো আরো সহজ হয়ে যায়, সেই জন্য কঠিন কোশ্চিন গুলো করা উচিত। সো পরীক্ষায় আসবে কিনা সেটা বড় কথা নয়, কঠিন কোশ্চিন গুলো, কঠিন যে কোশ্চিন গুলো সেগুলো শুধু ইজি কোশ্চিন গুলোকে আরো ইজি করার জন্য। সেই জন্য একটু হার্ডার কোশ্চিন দেখে ভয় পাবে না, ওটা প্র্যাকটিস করতে করতে হয়তো ইজি কোশ্চিন গুলো আরো ইজি লাগবে। সেই জন্য তো আমরা বলি যে মাস্টার ডিগ্রি যদি করে থাকো তা গ্র্যাজুয়েশনটা তোমাদের কাছে কিছুই মনে হবে না। গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে এইচএস তোমার কাছে কিছুই মনে হবে না, কারণ কার রেসপেক্টে তুমি কাকে ভাবছো তার জন্য। তো আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর একসঙ্গে পুরো জায়গাটা কভার করা যায়। এর থিওরিটিক্যাল জায়গা আমি টুকটাক করে একটু বলছি, ভেক্টর স্পেসের পার্ট, এর থিওরিটিক্যাল জায়গা বলার দরকারও আছে। হুম, স্যার ওই আমি কালকে অ্যাবসেন্ট ছিলাম, স্যার বলেছিলাম ওই ডাক্তারখানায় গিয়েছিলাম। ওই সময় একটা কোয়েশ্চেন আছে, ওটা আলোচনা করে তাহলে শুরু করলে ভালো হবে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, একটাই কোয়েশ্চেন। কি কোশ্চেন বলো? সিস্টেম লিনিয়ার না, ওই যে ডাইমেনশন দিয়ে। হুম, মানে r টু দি পাওয়ার n ফর্মস এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড r টু দি পাওয়ার n, তাহলে ডাইমেনশন অফ r টু দি পাওয়ার n ওভার r টু দি পাওয়ার n। এটা 1 হবে হিসাব মতো। আসলে এখানে তাহলে আমি ওটা n লেখা আছে তো, মানে ঠিক আছে। ওরকম কোশ্চেন হয় না আসলে, ফিল্ডটাকেই বলছে, ফিল্ডটাকে বলছে আর টু দি পাওয়ার এন, হ্যাঁ, তাহলে এটা ফিল্ড, আর আর টু দি পাওয়ার এনটা ভেক্টর স্পেস, তাই তো? হ্যাঁ মানে v, তাহলে ফিল্ড যদি এটা হয়ে যায় তাহলে ওই ফিল্ডের রেসপেক্টে ডাইমেনশন 1 হবে। মানে দুটো যখন সমান হয়ে যায় তখন সবসময় এক হয়, তাই তো? সেটা কোনো ব্যাপার না, দেখো আর টু দি পাওয়ার এন এর এলিমেন্ট গুলো, আর টু দি পাওয়ার এন এর এলিমেন্ট তোমার দরকার, তো আর টু দি পাওয়ার এন এর এলিমেন্ট হচ্ছে ফিল্ড, মানে এটা ফিল্ড হবে, অপারেশন দিলে সত্যি এটা ফিল্ডের কন্ডিশন গুলো স্যাটিসফাই করে যাবে। এবার এটা যদি ফিল্ড হয়, ফিল্ডের কন্ডিশন স্যাটিসফাই যদি করে, এটা ফিল্ড চেক করাটাও বড্ড টাফ। যদি হয়ে যায়, আমি কথা কথা বলছি, তাহলে এই এলিমেন্টটা যথেষ্ট পুরো আর টু দি পাওয়ার মানে সমস্ত জায়গাটা পাওয়ার জন্য। কোন এলিমেন্ট সেটা? বেসিস এলিমেন্টটা কেমন দেখতে হবে? না, ওগুলো আর বলার দরকার নেই, ওগুলো আর বলার দরকার নেই। এখানে তোমাকে বলতে হবে যে এর তাহলে একটা এলিমেন্ট দিয়ে পুরো ভিটা পাওয়া যাবে, সেই এলিমেন্টটা কত? আমি বলছি সেই এলিমেন্টটা একটা এলিমেন্ট দিয়ে ভি পাওয়া যাবে, সেটা কত? 1? সব 1 হলে হবে না, সব 1 হলে হবে না। এবার একটা ব্যাপার আছে, শোনো, এটা যদি ফিল্ড হয় তাহলে এর করসপন্ডিং যে বাইনারি অপারেশন প্লাস আর ডট, সেটাও কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে ডিফাইন করতে হবে, নাহলে এটা ফিল্ড হবে না। প্লাস আর ডট কিভাবে ডিফাইন করা আছে তার উপর নির্ভর করে এটা ফিল্ড হবে। এবার তুমি বলবে যে স্যার তাহলে এর বেসিস কি হবে? আমি ধরো কথা কথা বললাম এর বেসিস হচ্ছে একটা এলিমেন্ট, আমি আলফা নিলাম, সেই আলফাটাই ওর বেসিস। তুমি স্যার একটা এলিমেন্ট দিয়ে কি করে আসবে? তার উত্তর হচ্ছে আলফা মানে এটা ওয়ান, যেন ওয়ান টাইপের, মানে এদেরও তো আইডেন্টিটি এলিমেন্ট ওয়ান আছে,
তাহলে এর আইডেন্টিটি এলিমেন্টটাকে আমি ধরো আই বললাম, তাহলে আই দিয়ে সবকিছু পাওয়া যাবে। তুমি বলছো কেন? কারণ যখনই লিনিয়ার স্প্যান অফ আই লিখবো, তাহলে হিসেব মতো এটা কি, এটা মানে হচ্ছে আই ইন্টু একটা আলফা, যে আলফাটা আর এন এর মধ্যে আছে। তো আই তো আমার যে কোনো একটা এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট অফ এফ, তাহলে আলফার সঙ্গে আই গুণ করলে আমার কি আসবে, আলফাই আসবে, সাচ দ্যাট আলফা বিলংস টু আর এন। তাহলে আলফার সঙ্গে আলফাই যদি আসে, আলফা বিলংস টু আর এন, তখন এটা আর এন হবে। তাহলে এই আলফা বা এই আই এলিমেন্টটা যথেষ্ট আর এন কে তৈরি করার জন্য। তাহলে এর বেসিসের মধ্যে কোন এলিমেন্ট আছে? এর বেসিসের মধ্যে আছে আই। তাহলে আই যেহেতু একটাই এলিমেন্ট, ডাইমেনশন কত হবে? 1। বুঝতে পেরেছো এবার? মানে এটা ইমাজিন করাটা একটু কঠিন আছে, মানে ইমাজিন করা যাবে ওরকম নয়, এরকম কোশ্চেন যদি তুমি পাও, কোথায় পেয়েছো জানি না, হ্যাঁ হতে পারে, যদি হয়, আপনার নোটটাই ছিল। যদি হয় তাহলে প্লাস আর ডটের রেসপেক্টে এরা যে ফিল্ড হচ্ছে সেটা আমাকে, প্লাসটা কিভাবে ডিফাইন করেছে সেটা দেখতে হবে। প্লাসটা যদি কম্পোনেন্ট ওয়াইজ ডিফাইন করে দেয়, আর ডট যেটা, সেটা কম্পোনেন্ট ওয়াইজ যদি মাল্টিপ্লাই করো, তাহলে এটা হবে। ডটটা কি করেছি বলি, মানে এই আইটা কেমন, এই আইটা হচ্ছে 1,1,1,1, তাহলে এটা হবে। কম্পোনেন্ট ওয়াইজ ডেফিনেশন কেমন? কম্পোনেন্ট ওয়াইজ ডেফিনেশন মানে আমি সাপোজ আলফা বলে একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে x1 x2 xn, বিটা বলে আরেকটা এলিমেন্ট নিলাম y1 y2 yn, তাহলে এদের তো বাইনারি কম্পোজিশন ডটও ডিফাইন করতে হবে। তাহলে সেই ডটটা হয়তো তুমি ডিফাইন করেছো এমন যে এদের ডট মানে এই দুটো ডট, আর সেটা হচ্ছে x1 ইন্টু y1 কমা x2 ইন্টু y2 কমা xn ইন্টু yn কমা, যদি এমন ডিফাইন করো তাহলে আমরা দেখাতে পারবো যে এই প্লাসটা আবার কেমন ডিফাইন করেছো বলি। প্লাস হচ্ছে আলফা প্লাস বিটা মানে হচ্ছে x1 প্লাস y1 x2 প্লাস y2 প্লাস xn প্লাস yn, যদি ডিফাইন করি এমন এই দুটো অপারেশনের রেসপেক্টে আমরা তোমাদেরকে চেক করে দিতে পারবো যে দিস rn উইথ রেসপেক্ট টু প্লাস এন্ড ডট ইজ এ ফিল্ড। তাহলে এটা একটা ফিল্ড, আর যখন এটা ফিল্ড হলো তাহলে ফিল্ডের এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট কত হবে? আইডেন্টিটি এলিমেন্ট এটা হবে। এবার এই আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে আলফা গুণ করো। এই আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে আলফা যখন গুণ করছো, আলফা মানে কি, আলফা মানে x1 y1 x1 x2 করে xn, তার সঙ্গে i গুণ করছো, i মানে কি, i মানে 1 1 1, তাহলে আলফা আর i গুণ করলে কি আসবে এই প্রপার্টি দিয়ে, x1 ইন্টু 1 x2 ইন্টু 1 xn ইন্টু 1, সেই আলফা, তাহলে আলফা এলিমেন্টটাই পাওয়া যাচ্ছে। তাহলে এই i এলিমেন্টটাই হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, নন নাল যেহেতু, আর এই আইটা তার বেসিস। এবার ঠিক আছে, তাহলে এইভাবে ডিফাইন করলে তবে ডিফাইন করলে তো জিরো ডিভাইজার থাকবে। জিরো ডিভাইজার থাকছে। হ্যাঁ স্যার, দেখুন এটা জিরো না হলে আবার অন্য কোনো জিরো নিলে। জিরো ডিভাইজার থাকলে ফিল্ড হবে না, কারণ ইন্টিগ্রাল ডোমেন হবে না, ইন্টিগ্রাল ডোমেন না হলে ফিল্ড হবে না। তো এছাড়া আর কি রাস্তা আছে? স্যার কমপ্লেক্সে যেমন ভাবে গুণটা ডিফাইন হয়, হয়তো তার জেনারেলাইজেশন করা যেত। কমপ্লেক্সে যেভাবে আছে বলছো সেটা? হ্যাঁ স্যার। কমপ্লেক্সের মতো করে ডিফাইন করা বড্ড টাফ, এটার সঙ্গে ওই পরেরটা দিয়ে ওরকম করে জেনারেলাইজেশন, তার মানে আর এনটা ফিল্ড সেটা চেক করাটা তো দেখে নিচ্ছি। আর এনটা কিন্তু ফিল্ড হবে না, আর এন ইজ নট এ ফিল্ড, কারণ কম্পোনেন্ট ওয়াইজ যদি এইভাবে ডিফাইন করো তাহলে ইন্টিগ্রাল ডোমেন হবে না, কারণ কন্টেন্ট ডিভাইজার জিরো হবে। সো আর এন ইজ নট এ ফিল্ড। ফিল্ড যদি হয়
হ্যাঁ, হুম। বলছি এখানে কোয়েশ্চেনটা কিন্তু বলেছে লেট আর এন ফর্মস এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড আর এন। মানে লেট বলতে মানে কি এটা কোনো স্পেশাল কেস বা জেনারেল আর মানে তো এখানে তো ইন্টিগ্রাল মানে কেসটা চলে যদি আসছে। যদি মানে ডিরাইভেটিভ ওরকম যেটা হয়, যদি ওরকম হয় তাহলে ওয়ান তোমার হবে, অ্যান্সার ওয়ান হবে। তোমার যে নোটেশন সেই নোটেশন অনুসারে ওয়ান অ্যান্সার। ওয়ানটা কি আছে? হ্যাঁ, অপশনে 1 নাই। n n প্লাস n স্কয়ার ডিফারেন্ট। ওয়ান নেই? কিন্তু না, কিন্তু 1 হবে মানে ওই আমি ট্যালি করেছিলাম কারণ এই কমপ্লেক্স নাম্বারের এক্সাম্পলে যদি সেম হয়ে যায় হুম তখন 1 হয়। ওই সেন্সে 1 হয়ে যাচ্ছে আর এখন আপনি বললেন। হুম। কিন্তু এখানে অপশনটাই নেই। মানে n দেওয়া আছে ওটা ভুল অ্যাকচুয়ালি। আমার মনে হচ্ছে ওটা না একটু মিস্টেক আছে। আর এন ইজ এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড আর লেখা আছে, ওটা মনে ভুল আছে। আর কিউ এগুলোই হয়, ঠিক আছে? তার তার আগে সামটা কিন্তু আর আছে। তাহলে তারপরে ওটা নট এটা। ওটা আমি দেখছি, হ্যাঁ, দেখে নিচ্ছি। পরপর দুটো আছে, প্রথমটা আর আছে, পরেরটা আর টু দি পাওয়ার n। প্রথমটায় অ্যান্সার n আছে, পরেরটায় অ্যান্সার n দেওয়া আছে। 1 টা অপশনে নেই। 59 আর 60 ঠিক শর্ট আছে, নাম্বার। ঠিক আছে। হুম, ঠিক আছে। আমি পরে দেখে নিচ্ছি, ওকে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কারণ এটাকে আর এনটাকে ফিল্ড যদি করতে হয়, তো আর এন ক্যান নট বি মেড ইনটু ফিল্ড। আর এনটাকে কোনো মতেই ফিল্ডে পরিণত করা যাবে না। যতই তুমি করো, তাহলে আর এনটাকে ফিল্ডে পরিণত করা যাবে না। সো আর এন ফিল্ডে পরিণত করা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে এই কোশ্চিনটা যে এতক্ষণ ধরে ঘাটাচ্ছি, যদি ফিল্ড হয় ফিল্ড হবে না, তো ফিল্ড যদি না হয় তাহলে তো এই গল্পগুলো আসবেই না। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি কম্পোনেন্ট ওয়াইজ এমন ডিফাইন করে দেই, তাহলে দেখাবো নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে না। নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে না, তার কারণটা কি? আমি দুটো এলিমেন্টের প্রোডাক্ট করে, সেই দুটো এলিমেন্ট নন জিরো প্রোডাক্ট করে জিরো হয়ে যেতে পারে। নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে কন্টেইন ডিভাইজার অফ জিরো হবে। কন্টেইন ডিভাইজার অফ জিরো যদি হয়, তাহলে ইনভার্স থাকে না। ইন্টিগ্রাল ডোমেন হয় না, ইনভার্স থাকে না। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট যখন আমি রিং ফিল করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, চলো আজকের ঠিক আছে। আলাদা একটা টপিক, সেই টপিকটা হচ্ছে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর। সো হোয়াট ইজ আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, সেই সমস্ত জায়গাগুলো নিয়ে টুকটাক একটু আলোচনা করব। আমার প্রশ্ন হচ্ছে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আমরা অনেকগুলো নিয়ম দিয়ে বলতে পারি ডেফিনেশনটা। প্রথমেই আমি তোমাদেরকে একটা অন্য স্টাইলে একটু আইগেন ভ্যালু আইগেন ফাংশনের ডেফিনেশনটা বলছি, অন্য স্টাইলে। সেটা হচ্ছে লিনিয়ার ম্যাপিং। লিনিয়ার ম্যাপিং এর কনসেপ্ট ইউজ করে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বলছি। ওয়েট, লিনিয়ার ম্যাপিং তোমাদের জানা আছে? লেট টি from V to V be a লিনিয়ার ম্যাপিং। জানা আছে লিনিয়ার ম্যাপিং হওয়ার কন্ডিশনটা? দেখুন, এটা লিনিয়ার ম্যাপিং। দ্যাট ইজ, টি এর মধ্যে কি থাকে? টি এর মধ্যে থাকে যে টি অফ আলফা প্লাস বিটা, তারা টি অফ আলফা প্লাস টি অফ বিটা হয়। ফর অল আলফা বিটা বিলংস টু ভি। আরেকটা কন্ডিশন আছে লিনিয়ারিটির, সেটা হচ্ছে টি অফ সি আলফা, সি হচ্ছে স্কেলার, তাহলে টি অফ আলফা হবে সি বিলংস টু এফ, আলফা বিলংস টু ভি। লিনিয়ারিটি কথাটির মানে হচ্ছে যে ও 1 ডিগ্রি ইকুয়েশন। তার মানে লিনিয়ার ম্যাপিং হতে গেলে 1 ডিগ্রি ইকুয়েশন ছাড়া আর কোনো কিছু হতে পারে না, যদি এটা লিনিয়ার ম্যাপিং হয়। তারপরে ইফ, মনে করো আমি কথা বললাম যে টি অফ এইখানে একটা ভি ভেক্টর তুমি নিয়েছো, ভি, যে কোনো একটা ভি ভেক্টর, আলফাও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে টি অফ ভি ভেক্টর সেটা ল্যামডা ইন্টু ভি হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে টি অফ ভি ভেক্টর ল্যামডা ইন্টু ভি যদি হয়, যেখানে যেখানে হোয়ার ল্যামডাটা হচ্ছে স্কেলার ফিল্ডের এলিমেন্ট, আর ভিটা হচ্ছে আমার ভি এর এলিমেন্ট। তাহলে যদি এমন হয়, তাহলে দেন
শিওরলি তোমরা বলো দেখি আমাকে এই টিটা লিনিয়ার হবে কিনা, লিনিয়ার ম্যাপিং হবে কিনা। লিনিয়ার ম্যাপিং হবে কিনা, লিনিয়ার ম্যাপিং দেখাতে গেলে কি হবে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। যেহেতু ল্যামডাটা স্কেলার, তাহলে ল্যামডা ইন্টু সাম ভি 1 ডিগ্রি ইকুয়েশনই, তাহলে সত্যি সত্যি এরা দুটো কন্ডিশন স্যাটিসফাই করে যাবে। তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এই টি ভি সমান সমান ল্যামডা ভি, এই টাইপের লিনিয়ার ম্যাপিং যদি তুমি দেখাতে পারো, যে এরকম যদি লিনিয়ার ম্যাপিং এই পৃথিবীতে বা এরকম টাইপের লিনিয়ার ম্যাপিং যদি থাকে, এরকম টাইপের লিনিয়ার ম্যাপিং যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা বলবো দেন এটা যদি হয় তাহলে ল্যামডা স্যাটিসফাইং ওয়ান কে যে ল্যামডাটা স্যাটিসফাই করছে, সেই ল্যামডাটাকে বলা হচ্ছে ইজ কল্ড আইগেন ভ্যালু অফ টি। টি লিনিয়ার ম্যাপিং এর আইগেন ভ্যালু ল্যামডাটাকে বলা হচ্ছে। অ্যান্ড ভি ইজ কল্ড eigenvector of t corresponding to lambda। তাহলে টি এর আইগেন ভেক্টর হচ্ছে ভি, আর আইগেন ভ্যালু হচ্ছে আমার কি না ল্যামডা। ল্যামডাটাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। শুনেছি এরকম নোটেশন করে দিন, একটু অন্য স্টাইলে বললাম। হায়ার ম্যাথমেটিক্স, এটা যে অ্যাডভান্স অ্যালজেব্রা যখন কেউ পড়ে, লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার অ্যালজেব্রা ভেক্টর স্পেসের যখন মাস্টার ডিগ্রি কোনো টপিক পড়ে, তখন তারা এইভাবে ডেফিনেশনটাকে দেয়। তাহলে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আর কিছুই না, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর গুলো হচ্ছে এই লিনিয়ার ম্যাপিং কে স্যাটিসফাই করছে যে ল্যামডা, তাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। এই লিনিয়ার ম্যাপিং কে স্যাটিসফাই করছে যে ল্যামডা, তাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। পরিষ্কার? ভিটাকে বলা হচ্ছে আইগেন ভেক্টর। তো এরকম ভি প্রচুর পাওয়া যেতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা আমাকে বলো তো রে বাবা, ভি এর মান যদি 0 হয়, তাহলে 0 যদি হয় তাহলে ল্যামডা ইন্টু 0, তার মানে ভি এর মান 0 হলে কিন্তু সবসময় 0ই হবে। তাহলে 0 যদি হয়, মানে এখান থেকে আমি একটা রিমার্ক, একটা নোট বলছি। নোটটা হচ্ছে যেহেতু যেহেতু টি অফ 0 সমান সমান সবসময় 0, টি অফ 0 সমান সমান সবসময় 0, এই আর কিছু বলার নেই, কারণ ল্যামডা আর থাকছে না। তাহলে ওরকম ল্যামডা আদতে এক্সিস্টই করে না। টি অফ 0 যদি এখানে তুমি বসাও, তাহলে ল্যামডা এক্সিস্ট করছে? তাহলে ল্যামডা যেহেতু এখানে অস্তিত্বই নেই, তাহলে ল্যামডার অস্তিত্ব নেই, তাহলে আমি কি বলতে পারি, ভি এর মান যদি 0 হয়, তাহলে সে কোনোদিন আইগেন ভেক্টর হতে পারে না। তাহলে যেহেতু এটা, সঙ্গে সঙ্গে আমরা কনক্লুশনটা আনতে পারবো যে ভি ইকুয়ালস টু 0 ক্যান নেভার, যদি 0 না লেখো, থিটা লেখো, থিটাও লিখতে পারো, তাহলে ভি ইকুয়ালস টু থিটা ক্যান নেভার আইগেন ভেক্টর। এটা আইগেন ভেক্টর হয় না। তার মানে নাল এলিমেন্ট, থিটা এলিমেন্ট কোনোদিন আইগেন ভেক্টর হয় না, কখনো আইগেন ভেক্টর হয় না। সবাই জানো এটা। কেন হয় না? কারণ ল্যামডাই তো পাওয়া যাবে না। যদি থিটা হয়ে যায়, ল্যামডাই পাওয়া যাবে না, ল্যামডার কোনো অস্তিত্বই নেই। তাহলে নাল এলিমেন্ট আইগেন ভেক্টর হয় না। কিন্তু আমরা যে সচরাচর যেটা পড়ে অভ্যস্ত, সেটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে। মনে রেখো, লিনিয়ার ম্যাপিং কে যখন তখন ম্যাট্রিক্সে কনভার্ট করা যায়। ওই জন্য বলা হয় ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ম্যাপিং। তোমার কাছে যদি লিনিয়ার ম্যাপিং থাকে, তাকে আমি ম্যাট্রিক্সে নিয়ে যেতে পারবো। ম্যাট্রিক্স থাকলে তার লিনিয়ার ম্যাপিং এ আনতে পারবো। ইনফ্যাক্ট লিনিয়ার ম্যাপিং এর যদি আমি ইমেজ লিনিয়ার ম্যাপিং এর করসপন্ডিং ইমেজ পাওয়া যায়, ওই ইমেজটির যদি ডাইমেনশন নেই, তারা যেহেতু সাসপেন্স হয়, তাহলে সেই ডাইমেনশনটাকে বলা হচ্ছে র্যাঙ্ক অফ টি। আর টি যে ম্যাট্রিক্সটা তৈরি করবে, সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর ডাইমেনশন অফ ইমেজটি একই কথা। তাহলে এদের করসপন্ডিং আমি ম্যাট্রিক্স পাবো। তাহলে ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা কেমন দেখতে একটু খেয়াল করো। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ম্যাপিং, মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ আইগেন ভ্যালু, সেটা কেমন? লেট এ বি এ
স্কোয়ার ম্যাট্রিক্স, এটা মাস্ট স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। অফ ধরো কেউ বললে অর্ডার এন, এন অর্ডার মানে এন বাই এন অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমার দেওয়া আছে। ইফ ইফ কোনো একটা ল্যামডার জন্য আমরা যদি দেখাতে পারি ইফ there exists a scalar lambda for which একটা স্কেলার যদি পাওয়া যায় lambda for which ax equals to lambda x, এটা যদি হোল্ড করে, আচ্ছা তোমার x লিখতে ভালো লাগছে না, ভি লিখবো, ভি লিখছি, তাহলে এ ভি সমান সমান ল্যামডা ইন্টু ভি যদি হোল্ড করে, আমরা পরবর্তীতে ভি লিখি না, সাথে সাথে এক্স লিখি, তাহলে বলছে যে এই ধরনের সিচুয়েশন যদি স্যাটিসফাই করে, কোন একটা ল্যামডা পাওয়া গেল, সেই ল্যামডার জন্য এ ভি সমান সমান ল্যামডা ভি যদি এটা হোল্ড করে, যদি এটা হোল্ড করে কার জন্য, ফর সাম নন জিরো ভেক্টর, কোন একটা নন জিরো ভেক্টর ভি এর জন্য যদি এটা স্যাটিসফাই করে, নন জিরো ভেক্টর ভি এর জন্য যদি স্যাটিসফাই করে, কোন রেজাল্টটাকে স্যাটিসফাই করতে হবে, এই রেজাল্টটাকে স্যাটিসফাই করতে হবে। বলো তো বাবা এরকমই রেজাল্ট না, এটা একদম সেম রেজাল্ট না? টি না লিখে আমি কি লিখলাম, এ লিখলাম, তাহলে এ ভি সমান ল্যামডা ভি, দেখো ওটাই লিখেছি। তাহলে এই যদি রেজাল্ট হয় তাহলে দেন ভি, আচ্ছা দেন ল্যামডা ইজ কল্ড আইগেন ভ্যালু, ল্যামডার আইগেন ভ্যালু কার, অফ এ, এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুকে ল্যামডা বলা হচ্ছে। এন্ড এই যে নন নাল ভেক্টর ভি, সেই ভিটাকে বলা হচ্ছে ইজ কল্ড আইগেন ভেক্টর অফ এ corresponding to lambda, এটাকে আইগেন ভেক্টর অফ এ। আমি কিন্তু একটু স্টাইল চেঞ্জ করেছি, মানে তোমরা ভিন্ন স্বাদ যদি পেতে চাও তো সেই স্টাইলটা ফলো করছি। তুমি বলবে স্যার মাপার বইতে যেটা আছে ওটাই করুন, আমি মাপার বইতে একটা প্যাটার্ন আছে, সেটাও খারাপ না, আর ওইভাবে আমরা অভ্যস্ত। সেখানে শুরু হয়েছিল ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের রুট হতে হবে, তারপরে বলেছিলাম যে আইগেন ভেক্টর থাকবে যদি এই গল্পগুলো হয়, দেখবে আইগেন ভ্যালু সেটা নিয়েই দীর্ঘ আলোচনা, তারপরে আইগেন ভেক্টর। আমি কি করলাম, আইগেন ভেক্টর সঙ্গে সঙ্গে বলে দিলাম, প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু এখান থেকে ওখানে যাওয়া যাবে তো মুহূর্তের মধ্যে। আমি আস্তে আস্তে করে তোমাদেরকে ভাবানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত তোমরা আমার কথা বুঝতে পারছো? এবার কেউ কেউ বলবে স্যার এই ল্যামডা গুলো কতগুলো থাকতে পারে, সেগুলো আমি আসছি আস্তে আস্তে করে। তো এই পর্যন্ত ক্লিয়ার, এটা কি বোঝা গেছে, ইয়েস অর নো? বলো। বুঝলাম, ম্যাট্রিক্সটা যেকোনো হতে পারে, সিঙ্গুলার নন সিঙ্গুলার। এখানে হ্যাঁ সিঙ্গুলার নন সিঙ্গুলার যা খুশি হতে পারে, কিন্তু অর্ডারটা এন যেন হয়, মানে স্কোয়ার ম্যাট্রিক্স যেন হয়। মানে তুমি বলছো যে এ যদি জিরো হয়ে যায় এটা কি হবে, সেটা আসছে, দাঁড়াও এক্ষুনি বুঝতে পারবে, সেটাও আসছে, সব হতে পারে, সব ধরনের হতে পারে, কোনো কিছু এখানে রেস্ট্রিকশন নেই। এবার আমি এক এক করে তোমাদেরকে ভাবাচ্ছি, ফ্রম ওয়ান থেকে কি বলতে পারো, ওয়ান থেকে আমি বলতে পারি যে এ ভি মাইনাস ল্যামডা ভি সমান সমান জিরো, নাল ভেক্টর। এইখান থেকে আমি বলতে পারি এ মাইনাস ভি কমন নিচ্ছি, তাহলে ভি কমন নিলে নিশ্চয়ই তুমি বলবে স্যার এরকম হবে, আমি বলছি এটা হতে পারে না, এটা হতে পারে না। কেন? এ ইজ এ ম্যাট্রিক্স আর ল্যামডা হচ্ছে জাস্ট আ রিয়েল নাম্বার। ম্যাট্রিক্স থেকে রিয়েল নাম্বার, একটা ম্যাট্রিক্স সেখান থেকে নাকি রিয়েল নাম্বার মাইনাস করেছো, হয় না, কোনোদিন হয় না, তাহলে এটা হতে পারে না। তাহলে কি করতে হবে, এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিতে হবে। যদি অর্ডার এন হয় তাহলে এখানে আই এন তোমাকে একটা দিতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে, ইয়েস অর নো, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা? এবার আমি কি বলেছি মন দিয়ে বোঝো, সব বুঝতে পারবে। বলো তো বাবা, এটা একটা সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন না, যে হোমোজিনিয়াস ইকুয়েশনটা ল্যামডার মানের উপর নির্ভর করে। তাহলে এই সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনের ভি এর মান নাকি নন জিরো হবে, তাহলে নন নাল, ভি এর মান যদি নন নাল হয়, নন জিরো হয়, তাহলে ভি এর
ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। জাস্ট আগেই আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলে ফেলেছি। তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে নন ট্রিভিয়াল সলিউশন থাকতে গেলে ডিটারমিনেন্টটাকে অবশ্যই 0 হতে হবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে হুইচ ইজ এ homogeneous system of linear equation for a non-zero or non-trivial solution we must have, আমরা তাহলে কি পাবো? অবশ্যই আমরা বলতে পারবো ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা in টা 0 হতে বাধ্য। ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা in 0 হতে বাধ্য। এটার মানে কি? যদি আমি নন ট্রিভিয়াল সলিউশন পেতে চাই তাহলে এই ডিটারমিনেন্টটা আমার নন 0 হতেই হবে। কেন? কারণ যদি নন 0 হতো তাহলে ইউনিক সলিউশন থাকতো, আর সেই ইউনিক সলিউশনটা হোমোজিনিয়াস হওয়ার জন্য 0 ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু 0 হতেই পারে না, কারণ 0 যদি হয় তাহলে আমরা ইনফ্যাক্ট বলেছি আইগেন ভেক্টর থাকবেই না, তাহলে এটা আইগেন ভেক্টর হতেই পারে না। তাহলে আইগেন ভেক্টর যদি হতে হয় নন 0 থাকতে হবে। নন 0 হতে হলে এই সিস্টেম অফ ইকুয়েশনের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, দিস ওয়ান, এটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অবশ্যই 0 হতে হবে। 0 হলে কি হয়? কনসিস্টেন্ট তো অবশ্যই, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন অলওয়েজ কনসিস্টেন্ট। তাহলে হয় তার ইউনিক সলিউশন আছে, না হলে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। যদি 0 হয়ে যায় র্যাঙ্কটা কমে যাবে, আর র্যাঙ্ক কমে গেলে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, যেহেতু আমি ডিটেলস আলোচনা আগের ক্লাসগুলোতে করে দিয়েছি, দুটো ক্লাসে এগুলো হয়েছে। তাহলে এই ইকুয়েশনটা হতেই হবে যদি আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু থাকতে হয়। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। বুঝতে পেরেছো আমার কথা? এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে আইগেন ভ্যালুর ডেফিনেশন কি হলো রে বাবা? আইগেন ভ্যালুর ডেফিনেশন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে যে সমস্ত রিয়েল নাম্বারগুলো স্যাটিসফাই করে তাদেরকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। ভুল বললাম একটু, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে যে সমস্ত স্কেলার গুলো স্যাটিসফাই করে তারাই হচ্ছে আইগেন ভ্যালু। তুমি কেন স্কেলার বললাম? কারণ ল্যামডার মানটা তো ফিল্ডের এলিমেন্ট, তো ফিল্ড তো আমার কমপ্লেক্স নাম্বারও হতে পারে, তাহলে আইগেন ভ্যালু কমপ্লেক্স নাম্বার হতে পারে। তাহলে একটা ল্যামডা, যে ল্যামডাটা এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাকেই বলা হচ্ছে আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালুর ডেফিনেশন আবার কি আসলো? আইগেন ভ্যালু ডেফিনেশন তুমি কি বলতে পারো? যে a root of a characteristics equation, কাকে তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলছো? এইটাকে a minus determinant of a minus x in equals to 0 is called আইগেন ভ্যালু। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের রুট গুলোকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। আর সত্যি সত্যি সেই ব্যাপারটাই এখানে ঘটেছে। এবার আমি বলবো যে ম্যাট্রিক্সের অর্ডারের উপর নির্ভর করে এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের ডিগ্রি জানা যায়। ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু n বলেছো, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এক্স এর n ডিগ্রি ইকুয়েশন হবে। n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনে n সংখ্যক রুট থাকে থিওরি অফ ইকুয়েশনে আমরা বলেছি। তাহলে এর কতগুলো আইগেন ভ্যালু থাকবে? n সংখ্যক, রিয়েল অর কমপ্লেক্স, কম একটাও থাকবে না। যদি কোনো কারণবশত মাল্টিপল রুট থাকে তবু আমি তাদেরকে ডবল রুট, মাল্টিপল রুট হিসাবে কাউন্ট করব। মনে করো আইগেন ভ্যালু এসে 3 3 3 7 8, কটা আইগেন ভ্যালু আছে? অনেকে বলবে স্যার 3টে। না, কটা আছে? টোটাল আছে তোমার 5টা, যেখানে 3টা হচ্ছে মাল্টিপল রুট অফ অর্ডার 3। ওই জন্য বলা হয় 3টা হচ্ছে 3-fold আইগেন ভ্যালু, 3-fold আইগেন ভ্যালু। আর 7 হচ্ছে 1-fold আইগেন ভ্যালু, 8 হচ্ছে 1-fold আইগেন ভ্যালু।
কিন্তু ওর যতগুলো রুট থাকবে সেই সব রুটগুলোকে আমাকে কাউন্টিং করতে হবে। ইনফ্যাক্ট যদি আমার এখানে আরেকটা রুট থাকে, ধরো 5 প্লাস 3 আয়োটা, সেটাও নিতে হবে। আর 5 প্লাস 3 আয়োটা যদি একবার পেয়ে যাও, তাহলে মেবি তার 5 মাইনাস 3 আয়োটাও থাকতে পারে। 5 মাইনাস 3 আয়োটাও থাকতে পারে, মেবি নাও থাকতে পারে, থাকতে পারে। তুই বলছো স্যার থাকবেই সবসময়, না, এটার আবার একটা কারণ আছে। বলছে যে অ্যালজেব্রিক ইকুয়েশনটা, সরি ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশন পেয়েছো, তার কোএফিশিয়েন্ট গুলো যদি রিয়েল হয় তাহলে কমপ্লেক্স কনজুগেট আকারে রুট গুলো থাকে। কিন্তু তার কোএফিশিয়েন্ট গুলো যদি রিয়েল না হয়, কমপ্লেক্স যদি হয়ে যায়, তাহলে কখনো কখনো একটা রুট থাকতেই পারে, না থাকার কিছু নেই। কথা বুঝে গেছো? বুঝেছো না বোঝনি? বেটার লাগছে? মানে এইভাবে ভাবনি, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি। দেখো আমি ডেফিনেশনটা আমি যখন অনার্সে পড়াবো তখন এরকম দিতে পারবো না, কারণ অনার্সে পড়াতে গেলে লিনিয়ার ম্যাপিং এর ডেফিনেশন ধরে কেউ পড়ায় না। লিনিয়ার ম্যাপিং তুমি জানো না, লিনিয়ার ম্যাপিং ডেফিনেশন ধরে কি করে পড়াবো? ওই জন্য অনার্সের মতো করে বলছি না, একটু স্টাইলটা চেঞ্জ করছে। প্রপার্টি গুলো এত সুন্দর করে বলবো, দেখো সব বুঝতে পারবে। কোন জায়গাটা বুঝতে পারছিলাম? মানে এই যে লাস্টের কথাটি বললাম, যেটা বললাম এটা তোমরা জানো যে যদি কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন, তার যদি a প্লাস আয়োটা বি যদি রুট হয় একটা, তাহলে আরেকটা রুট a মাইনাস আয়োটা বি হয়। জানো এটা? আমরা জানি কমপ্লেক্স রুট অ্যাপিয়ার ইন পেয়ার। জানি তো সবসময়। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা বললাম, যে আমার যদি কমপ্লেক্স রুট এমন হয় তাহলে আরেকটা কমপ্লেক্স রুট এটা থাকবেই থাকবে, কনজুগেট থাকবেই থাকবে, যদি কোএফিশিয়েন্ট গুলো সব রিয়েল হয়। কোএফিশিয়েন্ট যদি আমার কমপ্লেক্স হয় তাহলে থাকবে না। যেমন আমি কথা বলছি যে এটাও তো একটা পলিনোমিয়াল ইকুয়েশন রে বাবা। দেখো x প্লাস 7 মাইনাস আয়োটা ইকুয়ালস টু 0, এটা কি একটা পলিনোমিয়াল ইকুয়েশন না? কিন্তু এর কোএফিশিয়েন্ট গুলো কি নট রিয়েল। তাহলে এর কটা রুট আছে? এর একটাই রুট আছে, সেটা হচ্ছে -7 প্লাস আয়োটা। তুই বলবে স্যার এর তো আরো একটা রুট আসা উচিত ছিল, আমি যেটা না, এটা থাকবে না। কেন? যেহেতু এটা কোএফিশিয়েন্টটা আমার নট রিয়েল। কিন্তু যদি রিয়েল কোএফিশিয়েন্ট হয়, যেমন ধরো আমি কথা বললাম যে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, যদি এটা হয় তাহলে এর কটা রুট আছে? দুটো। কিন্তু সেই দুটো রুট কি, একটা রুট হচ্ছে প্লাস আয়োটা, তো আরেকটা রুট হচ্ছে মাইনাস আয়োটা। কেন এরকম হলো? কারণ এর কোএফিশিয়েন্ট গুলো সব রিয়েল। যদি কমপ্লেক্স রুট থাকে তাহলে কনজুগেট আকারে থাকতেই হবে। সেই কথাটি বলার চেষ্টা করলাম, আর কিচ্ছু না। এইবার আমি যে জায়গাটা বলবো সেটা শোনো। ধরো ম্যাট্রিক্সটা আমার জানা আছে, আর সেই ম্যাট্রিক্সটা আমি কথার কথা বললাম এ আই জে টাইপের ম্যাট্রিক্স, এলিমেন্ট গুলো জানা আছে, অবশ্যই সেটা n বাই n ম্যাট্রিক্স। নর্মালি যদি আমি বলি যে এই ম্যাট্রিক্সটা আসলে কি, তাহলে এই ম্যাট্রিক্সটা একটু সাজিয়েই লিখছি তোমাদের সুবিধার জন্য। A11 A12 A1n A21 A22 A2n AN1 AN2 ANN, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। ঠিক? তাহলে এই ম্যাট্রিক্সের জন্য আমাকে যদি তোমরা কেউ জিজ্ঞাসা করো যে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা কেমন দেখতে হবে, পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে কি পার্থক্য? ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা কেমন দেখতে হবে? পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে কি পার্থক্য? পলিনোমিয়াল মানে ইকুয়াল 0 করব না। তাহলে পলিনোমিয়ালটা কেমন দেখতে হবে? উত্তর হচ্ছে ডিটারমিনেন্ট অফ a মাইনাস এক্স আই এন, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। হোয়াট ইজ দিস? এটা কেমন দেখতে হবে? এটা মানে হচ্ছে a তো ডিটারমিনেন্ট আকারে থাকবে, বুঝতে পারছো, তারপরে মাইনাস এখানে কিন্তু x ইন্টু আই এন বলে একটা থাকবে। তো আই এনটা কেমন দেখতে? আই এনটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কথা বলা হচ্ছে, এরকম লিখবে না এগুলো, শোনো আগে। তাহলে এবার এই ম্যাট্রিক্সটা কেমন আছে এটা, তো সেখানে যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে মাইনাস এক্স হয় তাহলে এর পলিনোমিয়ালটা হবে A11 মাইনাস এক্স, বাকিগুলো কোনো পরিবর্তন নেই। তাহলে সেখানে হচ্ছে A12, দেন লাস্ট এলিমেন্ট A1n, এইদিকে কি হবে A21, নো চেঞ্জ, বাট পরের এলিমেন্টে কি হবে ডায়াগোনালি A22 মাইনাস এক্স A2n। পরের এলিমেন্ট গুলো কি আসবে এরপরে, এইভাবে যেতে যেতে AN1
an to ann minus x. This is called characteristics polynomial. এটাকেই বলা হচ্ছে characteristics polynomial. পরিষ্কার? yes or no? এই ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা এক্স এ থাকবে, ডিগ্রিটা কত হবে? আমি বলেছি এর ডিগ্রি একদম এক্স্যাক্টলি n ডিগ্রি হবে। কেউ কেউ আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার এই পলিনোমিয়ালটা ডিটারমিনেন্ট ব্রেক করতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে তার রুট বের করতে হবে। ডিগ্রি যদি 3 হয় তবু বের করা যায়, 2 হলে সবসময় বের করা যাবে। 2 ডিগ্রি মানে সিদ্ধারাচার্য আমার কাছে অস্ত্র, অঙ্ক হচ্ছে না, সিদ্ধারাচার্য হবে। 3 ডিগ্রি মানে ভ্যানিশিং মেথড দিয়ে করতে পারো, জিরো মেথড। কিন্তু বাই চান্স যদি ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে হয়তো তারপরের অস্ত্রটা হচ্ছে কি জানো তো, কার্ডালস মেথড। বুঝতে পারছো কি লেন্দি হবে? যদি কার্ডালস মেথড দিয়ে করা যাবে, কিন্তু যদি 4 ডিগ্রি হয় তাহলে ফেরারিস মেথড দিয়ে করতে হবে। 5 ডিগ্রি হলে আর হয়তো আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। তাহলে যে সমস্ত অঙ্কগুলো ডিগ্রি বেশি হবে সেই অঙ্কগুলোতে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা বড্ড টাফ, সত্যিই টাফ। কিন্তু আইগেন ভ্যালু যদি পরীক্ষার সময় কোনোদিন বের করতে দেয়, তাহলে হয়তো এমন একটা পলিনোমিয়াল তোমাকে দেবে যেটা ইজিলি ফ্যাক্টরাইজ করা গেছে ভ্যানিশিং পদ্ধতি ইউজ করে, মিনস এক্স ইকুয়ালস টু 1 বসালে 0 হয়ে গেছে, হয়তো এক্স ইকুয়ালস টু 2 বসালে 0 হয়ে গেছে, বা এক্স ইকুয়ালস টু -1 বসালে 0 হয়ে গেছে। তো ওরকম টাইপের দিলে তো খুবই ভালো, না হলে কিন্তু এটা বড্ড টাফ। কিন্তু এর যে পলিনোমিয়ালটা সেটা ডিটারমিনেন্ট করে বের করার তুলনায় আমি তোমাদেরকে একটা ভালো টেকনিক বলছি, সেই টেকনিকটা দীর্ঘদিন মনে রাখবে। সেই টেকনিকটা মাপার বইতেই আছে। সেটা কি বলছে? বলছে এই পলিনোমিয়ালকে যখন ব্রেক করব এর ডিগ্রি n হবেই, তাহলে প্রথম যে টার্মটা হবে সেটা হচ্ছে c0 আর x টু দি পাওয়ার n, এটা হবেই হবে একদম 100%। পরের যে টার্মটা হবে সেটা হচ্ছে c1 x টু দি পাওয়ার n-1, তারপরে যে টার্মটা হবে সেটা c2 x টু দি পাওয়ার n-2, এই করে করে লাস্টের যে টার্মটা হবে cn-1x, তারপরে টার্মটা হবে cn। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল গুলো আমি বলছি এ ম্যাট্রিক্সের জন্য, সেটা এমন দেখতে। কত ডিগ্রি ইকুয়েশন? এক্স্যাক্টলি n ডিগ্রি ইকুয়েশন হচ্ছে দিস ওয়ান। কেউ কেউ আমাকে কোশ্চেন করতে পারো যে c0 এর মান কি মুহূর্তের মধ্যে বের করা যাবে? উত্তর হচ্ছে ইয়েস, c0 এর মান সবসময় -1 টু দি পাওয়ার n হবে, সব সময়। মানে ডিগ্রি যদি 3 হয়, n/n না হয় 3/3 ম্যাট্রিক্স হলে এর মান মাইনাস হবে, 4/4 ম্যাট্রিক্স হলে প্লাস হবে। কেন? কারণ তুমি ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে গুণ করলেই পাবে -x সব থেকে বেশি ডিগ্রি হবে x টু দি পাওয়ার n এখানে, কিন্তু মাইনাস 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 কতগুলো মাইনাস, n সংখ্যক এলিমেন্ট, ওই জন্য -1 টু দি পাওয়ার n। তাহলে প্রথম এলিমেন্টটা হয় +1 না হলে -1। তোমরা আবার বলতে পারো c1 কত হবে স্যার? c1 টা হবে একটু ডিগ্রিটা কমে যাবে, মানে n-1 হবে। তার মানে যদি এটা প্লাস হয় তাহলে পরেরটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস, এভাবে চলবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে চলবে। এবার আর বাকি এলিমেন্ট গুলো, আর যে বাকি এলিমেন্ট গুলো হবে সেটাকে বলা হয় ট্রেস এ। হোয়াট ইজ দিস? ট্রেস এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্স এর ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম। তাহলে ট্রেস এ কথাটির মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n-1 ইনটু সাম অফ প্রিন্সিপাল ডায়াগোনাল, sum of principal diagonal, মানে মানে আসল ডায়াগোনাল, কারণ এই ডায়াগোনালটাকে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বলি, আর এই দিকের ডায়াগোনালটাকে বলা হয় অফ প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে আসল ডায়াগোনাল এলিমেন্টের সাম যদি নাও, তারপরে -1 টু দি পাওয়ার n যদি নাও, তাহলে c1 পাবে। নেক্সট তুমি বলতে পারো স্যার c2 সমান -1 টু দি পাওয়ার n-2। এইখানে কি থাকবে? এখানে থাকবে সাম অফ প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার 2, সাম অফ প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার 2। তাহলে c2 মানে হচ্ছে সাম অফ প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার 2। c3 টাও একই রকম ভাবে পাওয়া যাবে, c3 হচ্ছে সাম অফ প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার 3। cr হচ্ছে সাম অফ প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার r, দিয়ে লাস্ট টার্মটা cn মানে হবে -1 টু দি পাওয়ার n-n, -1 টু দি পাওয়ার n-n মানে -1 টু দি পাওয়ার 0, আর সেটা সবসময় 1। তাহলে cn কিন্তু পজিটিভ অলওয়েজ, cn টা সবসময় পজিটিভ, cn সবসময় পজিটিভ। এইখানে কি থাকবে? আমি বলবো সাম অফ প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার n/n অর্ডারের একটাই মাইনর আছে, সেই মাইনরটা ডিটারমিনেন্ট ছাড়া আর কিছুই না। তাহলে লাস্ট এলিমেন্টটা ডিটারমিনেন্ট,
তাহলে মনে রেখো রে বাবা, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বের করার এর থেকে ভালো টেকনিক আর নেই। C0 বের করবে, C1 বের করবে, প্রিন্সিপাল এলিমেন্ট ডায়াগোনাল গুলো সাম করে C2 বের করবে, C3 বের করবে, দিয়ে আলটিমেটলি আমরা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা বের করতে পারবো। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল যখনই তুমি বের করে নিলে, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল যখনই তুমি বের করে নিলে, এবার এর রুট যেটা, সেই রুটটাই হবে রুটস অফ ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। সেই রুটস গুলোকে বলা হচ্ছে আইগেন ভ্যালুস। তো আইগেন ভ্যালু আমার অনেকগুলো থাকতে পারে, সেই আইগেন ভ্যালু আমি পরপর পরপর বের করতে পারবো। ঠিক আছে, বেটার, এটা জানা ছিল? ইয়েস অর নো? খুব ডিটেলস হয়ে গেল। প্রিন্সিপাল মাইনরটা একটু বলে দিন না। প্রিন্সিপাল মাইনর মানে হচ্ছে যে প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে মাইনর। আচ্ছা, একটা এক্সাম্পল বলি, বেস্ট হবে। ঠিক আছে, চলো তোমাকে এক্সাম্পল বলে দিচ্ছি। ধরো তুমি বলতেই পারো যে লেট a সমান সমান 2 7 8 9, বড় বড় ডিজিট। ঠিক আছে, তোমাকে বললো ফাইন্ড আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু অফ এ এর আইগেন ভ্যালু বের। লেট a সমান সমান দিস ওয়ান, তাহলে বলছে ফাইন্ড আইগেন ভ্যালু অফ এ, এর আইগেন ভ্যালু বের করো। অনেকে বলবে যে স্যার এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কটা থাকবে? উত্তর হচ্ছে দুটো, একদম শিওরলি দুটো থাকবে। কেন দুটো থাকবে? দুটো থাকবেই। আমি যে হ্যাঁ 100% থাকবে। সবসময় রিয়েল হবে না, আইগেন ভ্যালু রিয়েল হবে এরকম কোনো কথা নাই, আইগেন ভেক্টর রিয়েল হবে এমন কোনো কথা নাই, আইগেন ভেক্টর কমপ্লেক্স হতেই পারে, কিন্তু থাকবে। আইগেন ভ্যালু থাকলে আইগেন ভেক্টর থাকবেই, গ্যারান্টি, থাকতেই হবে, থাকবেই, একদম শিওর। ওই জন্য বলা হয়েছে আইগেন ভ্যালু রিয়েল অর কমপ্লেক্স। রুট বলেছে মানে ফান্ডামেন্টাল থিওরাম বলছে n ডিগ্রি অ্যালজেব্রিক ইকুয়েশন অলওয়েজ হ্যাজ n রুট, রিয়েল অর কমপ্লেক্স। তো ফান্ডামেন্টাল থিওরাম বলছে এর রুট থাকবেই, তুমি বের করতে পারছো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু এর রুট থাকবে তাহলে আইগেন ভ্যালু থাকবে। বের করতে পারছি না সেটা আলাদা ব্যাপার। তাহলে এদের যদি আমাকে আইগেন ভ্যালু বের করতে বলে, তো সেই আইগেন ভ্যালু গুলো কি করে বের করব? তোমরা বলবে যে স্যার এক কাজ করি, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা নিয়ে নেই। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে শুরুটা এরকমই হবে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ইজ, ইকুয়েশনটা কি বলেছিলাম? ডিটারমিনেন্ট অফ a মাইনাস এক্স আই এন ইকুয়ালস টু 0। এটা ক্যারেক্টার ইকুয়েশন। আই এন লিখবো না, এখানে কি লিখবো বলো তো? I2 সমান 0। তাহলে এটা মানে কি? এটার মানে হচ্ছে 2 মাইনাস এক্স, এখানে কত 7, এখানে কত 8, আর 9 মাইনাস এক্স, তার ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। এবার তুমি চট করে ডিটারমিনেন্টটা ব্রেক করতে যাবে। আমি যে ডিটারমিনেন্ট ব্রেক করার দরকার নেই, কি করব আমি? এখানে বলবো দিস ইকুয়ালস টু এক্স এর স্কোয়ার। তুমি স্যার C0 লিখলাম না কেন? C0 তো -1 টু দি পাওয়ার 2 রে বাবা। তাহলে -1 টু দি পাওয়ার 2, C0 তো -1 টু দি পাওয়ার 2, তাহলে -1 টু দি পাওয়ার 2 কত হয়? 1, ওই জন্য এক্স স্কোয়ার। পরেরটা, পরের C1 টা তো বললাম -1 টু দি পাওয়ার 1, আর সাম অফ প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনালে তো 2 প্লাস 9 বলা আছে, 2 প্লাস 9 মানে কত? 11, তাহলে 11x। আমার কথা বুঝতে পারছো? ইয়েস অর নো? এবার বুঝে গেছো? প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে দিস ওয়ান, এটা। তাহলে ওদের এলিমেন্টের সাম, যেটাকে ট্রেস বলে অনেকে। C2 মানে হচ্ছে সাম অফ প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার 2। তা 2 অর্ডারতে একটাই আছে, তাহলে এটা পজিটিভ হবে। আর এর ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ মানে 9, 18, 18 মানে মাইনাস 56, 18 মাইনাস 56 কত আসছে? মাইনাস কত বাবা? 8, 8 আর 3, 30 সমান 0। এবার শ্রীধর আচার্য আর কিচ্ছু বলবো না। শ্রীধর আচার্য বলছে এক্স এর মান হবে 11 প্লাস মাইনাস রুট আন্ডার অফ -11 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 38, আর নিচের দিকে 2। এটা কিন্তু রিয়েল আসলো বাই চান্স, কিন্তু ইরেশনাল এসছে, আসুক। 11 প্লাস মাইনাস 11 এর স্কোয়ার মানে হচ্ছে 121 প্লাস 4। তার মানে এখানে পাচ্ছ তুমি
32 2, 3 4 12, 13 14 15, নিচে হচ্ছে 2, মানে 11 প্লাস মাইনাস এই দুটো মান কত আসছে 3, আর 5 আর 2 এ হচ্ছে 7, আর এদিকে 2। এটা কোনো মতেই আর স্কোয়ার রুট বের করা যাবে না। তাহলে বের করা যাবে না মানে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বলো আমাকে আইগেন ভ্যালুস আর কটা আইগেন ভ্যালু আছে থাকবেই বলেছিলাম। সেই আইগেন ভ্যালু হচ্ছে 11 প্লাস রুট আন্ডার অফ 27273/2, আর একটা হচ্ছে 11 মাইনাস রুট আন্ডার অফ 273/2। এই দুটো আইগেন ভ্যালু। আমার কথা বুঝতে পেরেছো? এই ডিটারমিনেন্টটা কিন্তু আমি ব্রেক করলাম না, আমি বরঞ্চ এইভাবে করলাম। আমি সবসময় এইভাবেই করি, এটা আমার বেশি বেটার লাগে। তোমাদের যদি মনে হয় না স্যার ডিটারমিনেন্ট ব্রেক করবো, করো, সেটা দিয়েও হবে। ডিটারমিনেন্ট যদি ব্রেকও করো তবু আমি ক্রস চেক করার জন্য অন্তত দুটোর রেজাল্ট তো বের করতে পারবো, এটা প্লাস হবে না মাইনাস হবে বুঝে যাবো। আর এই এলিমেন্টটা তো ডায়াগোনাল এলিমেন্ট সাম হবে, আর এইদিকে ডিটারমিনেন্ট দিয়ে যে ভ্যালুটা সেটা আসবে। তো তোমরা যদি মনে করো এই ডিটারমিনেন্ট ব্রেক করে আমি এইভাবে করবো, করা যাবে, সেটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু বের করার যে টেকনিকটা, সেই ট্রিকটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? ক্লিয়ার? ধরুন 5/5 ম্যাট্রিক্সের যদি প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার 3 বের করতে হবে। সেটা বলছি দাঁড়াও। আর সেটা বলছি। 2/2 টা তো বুঝলে, তাহলে আস্তে আস্তে করে সবই বুঝে যাচ্ছে আস্তে আস্তে করে। মানে স্যার অ্যাকচুয়ালি ওই প্রিন্সিপাল যে ডায়াগোনালের এলিমেন্ট গুলো কি পরপর নিয়ে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট বানাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ তাই হবে, ওরকম টাইপেরই কিছু একটা হবে। মনে করো এ সমান সমান আমরা যদি এরকম নিতাম 1 2 1 2 1 2, তারপরে ধরো 2 2 1, এটা যদি নিতাম, নিতে পারি তো এরকম। তাহলে এই ম্যাট্রিক্সের জন্য আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কেমন দেখতে? তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে 1 মাইনাস এক্স 2 1 2 1 মাইনাস এক্স 2 2 2 1 মাইনাস এক্স সমান সমান 0, হিসেব মতো। এবার তোমার প্রশ্ন ছিল যে স্যার এইটা কি করে বের করবো, এই তো। তাহলে এটা কি হবে মাইনাস এক্স এর কিউব প্লাস কটা প্লাস প্লাস কত হবে সাম অফ দিস ওয়ান, তাহলে এই সামটা কত 3, তাহলে 3x স্কয়ার। অন্তত দুটো টার্ম তো খুব সহজে বের করতে পেরেছি, ইয়েস অর নো? 3 নম্বর টার্ম হচ্ছে প্রিন্সিপাল মাইনরের সাম, তাহলে এটা প্রিন্সিপাল। বলছে এর 1 এর মাইনর নিতে হবে, তাহলে 1 এর মাইনর কি হবে এটা। তাহলে তোমার কোশ্চিন ছিল C1 পেয়েছে C2 পেয়েছে, C1 minus 1 to the power 3, this equals to minus 1, C2 minus 1 to the power 2, আর sum of the principal minor of order 2 and this equals to 3, C3 এইটা প্রশ্ন। এটা হচ্ছে minus 1 to the power 1, আর কি হবে ডিটারমিনেন্ট অফ 1 এর জন্য যে মাইনর সেটা হচ্ছে 1 2 2 1 প্লাস 2 এর জন্য যে মাইনর প্লাস এই 1 এর জন্য যে মাইনর, এই 1 এর মাইনর কি হবে 1 1 2 1 প্লাস এই 1 এর জন্য যে মাইনর সেটা কত হবে 1 2 2 1। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? এটা C3, C3 তাহলে কত আসবে চেক করি একটু। 3/3 হলে কিন্তু গন্ডগোল আসছে। C3 হলে কত হবে মাইনাস আসবে, আর এখানে তোমার আসবে 1 মাইনাস 4 মানে 3 আসবে মাইনাস 3, 1 মাইনাস 2 মানে মাইনাস 1, 1 মাইনাস 4 মানে মাইনাস 3, তাহলে 3 6 7 প্লাস 7, 7 ইন্টু এক্স। আর পরেরটা হচ্ছে ডিটারমিনেন্ট, তাহলে এর ডিটারমিনেন্টটা যেটা হবে সেটাই হলো C4। তাহলে C4 এর মান ডিটারমিনেন্ট অফ A, আর হোয়াট ইজ ডিটারমিনেন্ট অফ A 1 ইন্টু মাইনাস 3, তারপরে এই 2 ইন্টু প্লাস মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4 তাহলে মাইনাস 2, আর প্লাস
1 ইন্টু 4 মাইনাস 2 মানে 2, 4 মাইনাস 2 মানে 2। তাহলে এখানে তুমি পাচ্ছ কত? এখানে তোমার কত আসছে? -3 প্লাস 4 প্লাস 2, 4 5 6, 6 থেকে 3 বাদ প্লাস 3 সমান সমান 0। বুঝেছো? তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আমি পেয়ে গেছি। এই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার এর রুট থাকবে কিনা সেটা চেক করার জন্য ভ্যানিশিং পদ্ধতি ইউজ করে আমাকে দেখতে হবে, নাহলে নর্মালি আমাকে চেক করে দেখতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার 4/4 5/4 দেবে না। যদি দেয় তাহলে ওই প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং আমি যতগুলো মাইনর পাবো সেগুলোকে চেক করব। 4/4 5/5 এরকম করে চলবে। কিন্তু ডায়াগোনাল এলিমেন্টের প্রিন্সিপাল মাইনর, সবার নয়। প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের 5/5 যদি হয় তাহলে 5টা যে এলিমেন্ট আছে তার। তো সেটা চেক করার তুলনায় তখন আবার ডিটারমাইন করাটাই ভালো। কিন্তু যে অঙ্কগুলো 3/3 হবে তার ক্ষেত্রে অন্তত একটা দুটো তিনটে এলিমেন্ট চেক করতে পারবে, এটা তোমাকে একটু অন্যভাবে বের করতে হবে। কেউ যদি মনে করো ডিটারমাইন বের করে করবো, আমি লেন্দি হবে, এত তাড়াতাড়ি হবে, এত তাড়াতাড়ি হবে না। কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোতে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর রেয়ারলি বের করতে দিয়েছে। আইগেন ভেক্টর যদি বের করতে দেয় তাহলে কোনো একটা আইগেন ভ্যালুর করসপন্ডিং বলেছে, কিন্তু আইগেন ভ্যালু একদম একটা জটিল প্রবলেমের ক্ষেত্রে আইগেন ভ্যালু কত হবে সেটা বের করো, খুব কম দিয়েছে। কিছু ট্রিকি টাইপের কোশ্চেন দিয়েছে, কি লেভেলে দিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে আজকে আলোচনা করব, আরো বলবো, দেখো না। এবার আইগেন ভ্যালু তো বুঝলাম, যেই আইগেন ভ্যালু পেয়ে গেলে এটা আইগেন ভ্যালু। একটা মজার জিনিস আছে, সেই মজার জিনিসটাকে বলা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরাম। সেই ক্যালি হ্যামিল্টন থিওরাম কি বলছে, খুব ইম্পর্টেন্ট। ক্যালি হ্যামিল্টন থিওরাম, হোয়াট ইজ দিস? ক্যালি হ্যামিল্টন থিওরাম বলছে, ক্যালি হ্যামিল্টন থিওরাম বলছে যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স satisfies its own characteristics equation. তার নিজের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে ওই স্কোয়ার ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করে যাবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে কথার কথা বলছি যে দ্যাট ইজ ইফ c0x to the power n, c1x to the power n minus 1, c2x to the power n minus 2, cn সমান সমান 0 be a characteristics equation of a ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যদি হয় তাহলে দেন বলছে এই এটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। সিদ্ধ করবে কথাটির মানে কি, c0 a টু দি পাওয়ার n হয়ে যাবে, c1 a টু দি পাওয়ার n minus 1 হবে, c2 a টু দি পাওয়ার n minus 2 হবে, দিয়ে আলটিমেটলি cn এইখানে কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে আর ওইদিকে জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে। এই যে এই ইকুয়েশনে এ যে স্যাটিসফাই করলো এটাকেই বলা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরাম। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তার নিজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে স্যাটিসফাই করবেই, একদম 100% গ্যারান্টি। এবার প্রশ্ন হচ্ছে লাস্টে যে সিএনটা তুমি দেখতে পাচ্ছ সেই সিএনটা কি, যেখানে সিএন এর মান কিন্তু ডিটারমিনেন্ট অফ এ, এটা আমরা সবাই জানি। ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে সিএন, বাকি এলিমেন্ট গুলো আমি আর চেক করলাম না। এবার বলো তো বাবা, আমরা যদি এই লাইন থেকে আমরা কি কি পেতে পারি সেটা একটু মন দিয়ে বোঝো। ধরো এটা স্যাটিসফাই করে গেছে, তাহলে এখান থেকে আমি কি কি পেতে পারি, এটা 1, তাহলে 1 ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করে যে আমরা যদি এখান থেকে সিএনটাকে ওইদিকে নিয়ে চলে যেতাম তাহলে এখানে একটা এ কমন নেওয়া যাবে। এ কমন নিলে কি আসবে বলতো, c0 a টু দি পাওয়ার n minus 1, c1 a টু দি পাওয়ার n minus 2, দিয়ে এ যেহেতু কমন নিয়েছো তাহলে এখানে cn minus 1, এখানে একটা এ ছিল, মানে এই জায়গায় একটা cn minus 1 আছে কিনা,
বুঝতে পারছো আসে কি না? হ্যাঁ না না? তাহলে এই জায়গায় আবার এ কমন নিয়েছো মানে এখানে আইএন হবে। আর ওই টার্মটাকে আমি কি করলাম, মাইনাস সিএন ইন্টু আই বসিয়ে দিলাম, ওই দিকের টার্মটাকে মাইনাস সিএন ইন্টু আই বসিয়ে দিলাম। আমি কি জানি, সিএনটা আমরা জানি, সিএনটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ দিস ওয়ান। তাহলে যখন যখন এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে যার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, তখন তখন এই সিএনটা ভাগ করা যাবে। আর সিএন ভাগ করা যাবে কখন? যখন ডিটারমিনেন্টটা নন জিরো। ডিটারমিনেন্ট জিরো হয়ে গেলে আর ভাগ করা যাবে না। তো আমি ধরে নিচ্ছি সিএনটা নন জিরো। ধরো সিএনটা আবার নন জিরো, মন দিয়ে বুঝে নেবো। সিএন যদি নন জিরো হয় তাহলে আমরা ডিটারমিনেন্টটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পাবো? এ ইন্টু মাইনাস 1/cn পুরো ভাগ করে দিলাম, দিয়ে আমরা পাবো এখানে c0 a টু দি পাওয়ার n-1, c1 a টু দি পাওয়ার n-2, আর cn-1 in, আর ওই দিকে আমার শুধু i মানে in। ক্লিয়ার? এখন পর্যন্ত ক্লিয়ার? এবার বলো তো, যেন আমরা পেলাম না a ইন্টু বি সমান সমান in, আর a ইন্টু বি সমান সমান in ইমপ্লাই করবে যে a ইজ ইনভার্টিবল, আর বি এর তাহলে এ এর তাহলে ইনভার্স এক্সিস্ট করবে, আর সেই ইনভার্সটা কত হবে? সেই ইনভার্সটা হয়ে যাবে বি। তাহলে বি এর ইনভার্স কত পাচ্ছ? -1/cn, আর এইদিকে c0 a টু দি পাওয়ার n-1, c1 a টু দি পাওয়ার n-2 করে আলটিমেটলি cn-1 ইন্টু in। কি প্রমাণ হলো তোমাদের? এখানে প্রমাণ হলো যে যদি ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ তার জিরো যদি আইগেন ভ্যালু না থাকে, তাহলে ডিটারমিনেন্টটা আমার নন জিরো হবে। ডিটারমিনেন্টটা হচ্ছে তোমার নন জিরো, তাহলে সেক্ষেত্রে এ ইনভার্স এক্সিস্ট করবে, আর সেই এ ইনভার্সটা এমন হবে। তো এ ইনভার্স বের করার ফর্মুলা কিন্তু আমাদের ছিল অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। বলছে ওই অ্যাডজয়েন্ট বের করার কোনো দরকার নেই, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে এটাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়েও এ ইনভার্স বের করা যাবে। এটা অ্যাকচুয়ালি অ্যানাদার প্রসেস টু ফাইন্ডিং ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার একটা অ্যানাদার প্রসেস। আমরা কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? তার মানে এই অঙ্কটার ইনভার্স বের করতে গেলে কি করতে হবে? এই অঙ্কটার ইনভার্স বের করতে গেলে আমাকে বলতে হবে এটা -a³ প্লাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস 7 ইন্টু a সমান সমান -3 হবে। হ্যাঁ না না? -3 হবে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 ইন্টু in হবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, আর এখানে একটা a কমন নিয়ে নাও। তাহলে a কমন নিলে আমরা পাবো a এর স্কোয়ার মাইনাস a কমন নাও, a স্কোয়ার -3a -7i সমান সমান ওইদিকে কত? ওইদিকে হচ্ছে -3i। এই 3টাকে আবার ভাগ করে দাও, এই 3 ভাগ করে দিলে এইদিকে পাবে 1/3, 3 ভাগ করলে 1/3, আর মাইনাসটা কেটে যাবে। মাইনাস কেটে যাওয়ার পর এমন আসলো যখন, আমরা সঙ্গে সঙ্গে কনক্লুশনটা আনতে পারি যে a ইনভার্সের মান হবে 1/3a স্কোয়ার -3a -7i। কি বুঝলাম? a ম্যাট্রিক্স জানা থাকলে এর স্কোয়ার বের করতে পারবো, আর এ তো জানো ডি মাইনাস করলে এ ইনভার্স পাওয়া যাবে। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য ক্যালি হ্যামিল্টন থিওরেম কিন্তু বেটার পদ্ধতি, বেটার মেথড। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, না বোঝার কিছু নেই। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার তো? নেক্সট কিছু প্রপার্টি আছে, আমি একটা পিডিএফ করেছিলাম, যে পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি। সেই পিডিএফে সব প্রপার্টি গুলো টুকটাক আলোচনা করা আছে, সেগুলো কি বলছে একটু দেখো। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কাকে বলে? এই যে সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স থাকবে, তাহলে ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা i ইকুয়ালস টু 0, একে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কাকে বলা হবে? যদি শুধুমাত্র এইটুকু রাখো, ইকুয়াল 0 যদি না করো, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। আইগেন ভ্যালু আমি কি করে বের করব? আইগেন ভ্যালু বের করতে গেলে আমি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে সলভ করব। যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে সলভ করি, তাহলে আইগেন ভ্যালু পাওয়া যাবে, কারণ আইগেন ভ্যালু মানে রুট অফ এ ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। এবার নেক্সট যে কথাটি বলার খুব দরকার, সেটা আমি তোমাদেরকে একটু ভাবাচ্ছি, আস্তে আস্তে করে বলছি। যদিও আইগেন ভেক্টর কি করে বের করতে হয় সেটা বলার পর বললে ভালো হতো। আইগেন ভেক্টর বের করার টেকনিকটা কি সেটা একটু বলে দিই, তারপরে ভাবাচ্ছি, ঠিক আছে? সাপোজ, আচ্ছা আমাকে একজন কোশ্চেন করছিলে যে স্যার যদি এ ম্যাট্রিক্সটা একদম জিরো ম্যাট্রিক্স হয়ে যায়, বলছিলেন না আমাকে একজন,
তাহলে আইগেন ভ্যালু থাকবে? যদি 0 হয়ে যায় তাহলে কি আইগেন ভ্যালু থাকবে? কি বলছিলে? হ্যাঁ স্যার থাকবে। ভেরি গুড। তার মানে 0 নন 0 ওটা কিচ্ছু এসে যায় না। তাহলে আইগেন ভ্যালু কিন্তু থাকবে। তাহলে আমি এই অঙ্কটাতে যদি বলি যে ফাইন্ড আইগেন ভ্যালু, তাহলে কি হবে শোনো, আইগেন ভ্যালু কটা থাকবে সেটা বলি। আইগেন ভ্যালু থাকতে গেলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে a মাইনাস এক্স ইন্টু আইএন সমান সমান 0 আসতে হবে, এটাই তো। তাহলে a মাইনাস এক্স ইন্টু আইএন মানে 0 মাইনাস এক্স 0 0 0 মাইনাস 0 আর 0 মাইনাস এক্স 0 0 0 0 মাইনাস এক্স তার ইকুয়াল টু 0। তাহলে এর ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, এই ডায়াগোনালে গুণ করলে যেটা পাবো মাইনাস এক্স এর কিউব দিস ইকুয়াল টু 0। এইখান থেকে আমি কি পাচ্ছি, এক্স এর মান হচ্ছে 0, শুধু 0 লিখলে ভুল লেখা হবে 0 কমা 0 কমা 0। তাহলে ফাইনাল কনক্লুশন কি? ফাইনাল কনক্লুশন হচ্ছে 0 ইজ এ, ও সরি, তাহলে আইগেন ভ্যালু অফ এ জিরো ম্যাট্রিক্স এ আর কি কি 0 কমা 0 কমা 0। তাহলে এর আইগেন ভ্যালু কতগুলো আছে, 0 কমা 0 কমা 0 এইগুলো তার আইগেন ভ্যালু, 0 কমা 0 কমা 0 তার আইগেন ভ্যালু। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে এরা যদি আইগেন ভ্যালু হয় তাহলে আমরা বলবো যে 0 ইজ এ থ্রি-ফোল্ড আইগেন ভ্যালু। 0টাকে বলবো থ্রি-ফোল্ড আইগেন ভ্যালু, মানে 0 কতবার অকার করেছে সেটাকে বলা হচ্ছে থ্রি-ফোল্ড আইগেন ভ্যালু। আর যতবার অকার করবে সেই নাম্বারটাকে বলা হচ্ছে 0 অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি। এখান থেকে আমি বলতে পারবো যে দেয়ারফর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি মানে a ডট m অফ 0 সেটা সমান সমান হবে 3। তাহলে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কথাটির মানে কি? অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে যে কোনো একটা আইগেন ভ্যালু কতবার অকার করেছে। যদি আমি বলি যে একটা আইগেন ভ্যালু ল্যামডা আর বার অকার করেছে, আর ফল্ট হয়েছে, তাহলে বলবো তার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে আর। যদিও কোনো একটা 3/3 ম্যাট্রিক্সের 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের আইগেন অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 3 কে ক্রস করে যেতে পারে না, 3 হতে পারে। কেউ কেউ বলবে স্যার 3 কি করে হলো? এটার একটা মজার টেকনিক আছে। যদি তার আইডেন্টিক্যাল রো এর সংখ্যা বেশি থাকে, দেখো এখানে আইডেন্টিক্যাল রো আছে, তার মানে এর মাল্টিপল রুট থাকার চান্স বেশি, মানে চান্স না থাকবেই, মাল্টিপল রুট থাকবে। তাহলে আইডেন্টিক্যাল রো এর সংখ্যা দেখে আমি মাল্টিপল রুট কতগুলো থাকবে সেটা বের করতে পারবো। পরিষ্কার? এই নিয়ে কোনো সমস্যা আছে না নেই, না বোঝা গেল? তাহলে আইগেন ভ্যালু কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এবার আইগেন ভেক্টর কি বের করতে পারবো? যে কোনো ম্যাট্রিক্স নাও না কেন আইগেন ভ্যালু আমি পেয়ে গেলাম, কিন্তু আইগেন ভেক্টর বের করতে গেলে আবার চাপ আছে। জিরোর করসপন্ডিং আইগেন ভেক্টর কি হবে? ম্যাট্রিক্স তো নিজেই জিরো, তাহলে আমরা কি জানি যে a ইন্টু ভি সমান সমান 0 ইন্টু ভি, এটা স্যাটিসফাই করবে তারাই হচ্ছে তার আইগেন ভেক্টর। তাহলে a ইন্টু ভি সমান সমান 0 ইন্টু ভি, a নিজেই জিরো আর ওইদিকেও জিরো, তাহলে এই ক্ষেত্রে যেন আইগেন ভেক্টর তার প্রচুর আছে। তাহলে আইগেন ভেক্টর মানে যা খুশি আইগেন ভেক্টর হতে পারে, সেই সিচুয়েশনটা হয় না যেহেতু, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভেক্টর আমি বলবো নেই। মানে আইগেন ভেক্টর থাকতে গেলে ম্যাট্রিক্সটাকে নন জিরো ম্যাট্রিক্স হতে হবে, আইগেন ভ্যালুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পরিষ্কার? দেখো এটা থেকে তুমি কি বের করতে পারো, এখানে ভি যাই হোক না কেন সবার জন্য কিন্তু এটাকে স্যাটিসফাই করবে। তাহলে যে কোনো ভি এর জন্য স্যাটিসফাই করছে মানে আইগেন ভেক্টর সবাই, সেটা তো হতে পারে না, একটা পার্টিকুলার একটা বেস থাকবে যে এটা তার আইগেন ভেক্টর। যেমন ওরকম প্রবলেম আমি তোমাদের আরো ভাবাচ্ছি, যেমন ধরো কথা বলছি যে একটা ম্যাট্রিক্স নিয়েছি 3/3 নিচ্ছি, হ্যাঁ, ম্যাট্রিক্সটা এরকম টাইপের নিয়েছি যে 1 1 1 1 সব 1,
সব ওয়ান। আমি বোঝানোর জন্য বলছি কি হচ্ছে দেখো, সব ওয়ান। তাহলে এর আইগেন ভ্যালু কতগুলো থাকবে বলো দেখি, এর আইগেন ভ্যালু কতগুলো থাকবে? ফাইন্ড আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু কতগুলো থাকবে? অ্যান্ড আইগেন ভেক্টর অলসো। আইগেন ভ্যালুও বের করো, আইগেন ভেক্টরও বের করো, প্রত্যেকটা আইগেন ভ্যালুর করসপন্ডিং। আমি যদি আইগেন ভ্যালু বের করতে চাই তাহলে সেই আইগেন ভ্যালু কি কি হবে? কি মনে হচ্ছে ওয়ান আইগেন ভ্যালু হবে? তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সেটা কেমন দেখতে? 1 মাইনাস এক্স 1 1 জিরো আইগেন ভ্যালু থাকবে। কেন সেটা আবার বলি, ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে তার জিরো আইগেন ভ্যালু থাকবে। তুই বলছে কি করে বোঝা গেল? তার উত্তর হচ্ছে, মন দিয়ে বোঝো, এখানে বুঝতে পারবে। আচ্ছা আগে বলি তারপরে ক্যালকুলেট করছি, বলছি। এইদিকে থাকবে 1 1 মাইনাস এক্স 1 1 1 1 মাইনাস এক্স সমান সমান 0। এবার আমি আইগেন ভ্যালু বের করতে চাইছি। আইগেন ভ্যালু বের করার জন্য আমাকে কি করতে হবে? ডিটারমিনেন্ট ব্রেক করতে হবে। কেউ যদি বলো স্যার আমরা ওই এক্স দিয়ে যে গল্পগুলো সেটাও করতে পারি, নাহলে ডিটারমিনেন্টটা ডাইরেক্ট ব্রেক করতে পারো। যদি খুব জটিল লাগে ডিটারমিনেন্ট ডাইরেক্ট ব্রেক করো। আর না হলে বেস্ট টেকনিক হচ্ছে, সেটা আমি তোমাদের বলি, প্রথম টার্ম তো -1 হবেই রে বাবা, 3 দিয়ে এক্স এর কিউব, এ হবে, কিছু করার নেই। 2 নম্বর টার্ম হচ্ছে সাম অফ প্রিন্সিপাল ডায়াগোনাল। সাম অফ প্রিন্সিপাল ডায়াগোনাল মানে ওটা প্লাস হবে, -1 টু দি পাওয়ার 2 আর এটা হয়ে যাবে 3, তাহলে 3 ইন্টু এক্স হবে, এক্স এর স্কোয়ার হবে। তারপরে টার্মটা থাকবে না। কেন? কারণ তোমরাই বলো আমাকে যে 2/2 মাইনর গুলো যদি নেই তাহলে এর ডিটারমিনেন্ট কত? 0। এটা ডিটারমিনেন্ট কত হবে? 1 1 1 0। এটা কত হবে? 1 0। তাহলে এটা কিন্তু আর থাকবেই না। ইনফ্যাক্ট ডিটারমিনেন্ট কত? 0। তাহলে এই টার্মটাও থাকবে না। তাহলে যে অঙ্কগুলোতে ডিটারমিনেন্ট 0 সেই অঙ্কেতে এক্স কমন যাবে, আর এক্স কমন গেলে 0 তার আইগেন ভ্যালু হবে। ডিটারমিনেন্ট 0 গিভস 0 ইজ এন আইগেন ভ্যালু। তাহলে 0 আইগেন ভ্যালু থাকার ইভেন্ট অনলি কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। মানে যে সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 সেই ম্যাট্রিক্সেরই একমাত্র 0 আইগেন ভ্যালু থাকবে, আর ওটা ইভেন্ট অনলি। নেক্সট চলে আসো, এখান থেকে পাওয়া যাবে -x³ প্লাস 3x² = 0। কি প্রমাণ হলো রে বাবা? এক্স এর স্কোয়ার কমন নিলে মাইনাসও কমন নিলে মাইনাস আউট করে দাও, তাহলে -3 = 0। কি পেলাম আমরা? এক্স এর মান 0, 0 আর 3। খবরদার 0 একবার লিখো না, একবার লিখলে গন্ডগোল করেছো। তাহলে 0, 0, 3 এই হলো আমাদের আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালু কতগুলো আছে? 3টে আছে, 0, 0 আর 3। চলে আসো তাহলে আইগেন ভ্যালু গুলো কি কি? 0, 0, 3। বলো তো বাবা, অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ 0 কত? 2। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ 3 কত? 3 আইগেন ভ্যালু কত? কতবার 3 ওকার করেছে? 1। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটির একটা নতুন একটা টার্ম বললাম, এটা আমরা খুব ইম্পর্টেন্ট, খুব ভাবতে পারবে না, ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি দিয়ে যখন তখন কোশ্চেন দিতে পারে। কোশ্চেন কি দেবে না দেবে সে তো পরের ব্যাপার, পরীক্ষাটা খালি হোক। পরীক্ষাই হতে চায় না, এত স্লো মোশনে চলছে যে আমরা একটু চাপে পড়ে যাচ্ছি। পরীক্ষার নোটিফিকেশন আসছে না, কিছু আসছে না, এটা পরীক্ষাটা হোক বারংবার। মানে আমরা চাইছি খালি কি, যে আমাদের কি ট্যালেন্ট আছে দেখার দরকার নেই, পরপর দুটো পরীক্ষা হয়ে যায়। দুটো পরীক্ষা হলে একটা পরীক্ষাতে আমরা চান্স পাবো, একদম গ্যারেন্টি গ্যারেন্টি। ম্যাথমেটিক্সের ছেলে পেলে বসে থাকে না, ম্যাথমেটিক্সের ছেলে পেলের কোয়ালিটি আছে। ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা অলরেডি তোমরা ক্রস করে চলে এসছো, এবার তুমি যদি একটু ঘষা মাজা করো 100% পাস করে যাবে, খালি পরীক্ষাটা হতে হবে। পরীক্ষাটা যেহেতু হচ্ছে না, সেই জন্য আমরা নিজেকে যাচাই করতে পারছি না, কোয়ালিটি আছে কিনা সেটাও বুঝতে পারছি না। যে আমার যে কোয়ালিটি আছে কিনা সেটা যদি আমাকে সুযোগ না দেয়, ধরো আমি কথা কথা বলছি, সংসার ধর্ম পালন করছি, এরপরে আমি অন্যরকম বিজনেসও করব বা পরিশ্রম করব, মানে দৈনিক মজুরি হিসেবে পরিশ্রম করব। কখন?
যখন আমি জানবো যে আমার এই দিকটাতে আমার কোয়ালিটি নেই বলে আমি চান্স পাচ্ছি না, তখন কোয়ালিটি আছে কিনা সেটা সুযোগে তো নেই। এমন এমন কিছু ক্যান্ডিডেট আছো যারা পড়াশোনা কমপ্লিট করার পর হয়তো একবারও এসএসসি দেওয়ার সুযোগ পাওনি, বা কেউ কেউ আছে 2013 বা 14 বা 15 সালের পরীক্ষাটা দিয়েছিলে, বিএডটা আর হয়নি, কিন্তু 15 সালে পরীক্ষা কোনো কারণে দিতে পারোনি, দিয়ে 15 থেকে 25 পর্যন্ত কোনো পরীক্ষা দেওনি এমনও ক্যান্ডিডেট আছে। আর 15 থেকে 25-এর মাঝে, ওই 16 থেকে 25-এর মাঝে ওই যে 9খানা বছর, সেই বছর কিন্তু কেউ কেউ আছে যে যারা স্কুল টিচার হবে তারই প্রিপারেশন দীর্ঘদিন ধরে নিচ্ছিল। আছে, এরকম উদাহরণ আছে। কারণ তার মানসিক প্রস্তুতিটা ছিল ছোটবেলা থেকে যে আমাকে যাই হোক না কেন টিচিং প্রফেশনে আসতে হবে, না হলে হয়তো সিজিএল, সিএইচএসএল বা মিসলিনিয়াস এর এক্সাম গুলো বা তুমি বিসিএস এর এক্সাম গুলো বা রেলের এক্সাম গুলো, সেগুলোর জন্য হয়তো পরিশ্রম করতে পারো। দুটো সিলেবাস ভিন্ন ক্যাটাগরি, তো সাবজেক্টের নলেজ যাদের থাকবে তারা ওই ধরনের পরীক্ষাগুলো দিতে চাইবে না। এখন সিলেবাসটা যেভাবে করেছে মেজর মাইনর সিস্টেমে, তাতে তারা এই কম্পিটিটিভ এক্সামের দিকে ঝুঁকবে। মানে অল্প নলেজ আছে, এইচএসটা খুব ভালো জানে বা গ্র্যাজুয়েশনে যেটুকু জানে পুরো সব সাবজেক্টে জানে, তারা কিন্তু ওই দিকে ঝুঁকছে। মানে এই জেনারেশনের ছেলেপেলেগুলো টিচিং প্রফেশনে যাবে এটা নিয়ে মারামারি করে না, মারামারি করছে ওই 16 থেকে 25 পর্যন্ত যারা ছিল তারা মারামারি করছে, নাহলে 12 থেকে যারা ছিল তারা মারামারি করছে। বাকিরা কিন্তু অন্যদিকে যাচ্ছে, তাদের কোয়ালিটি আছে, তারা ওই মিসলিনিয়াস টাইপের এক্সাম গুলোকে টার্গেট করে। অনেকে ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু ইউপিএসসিটা বড্ড টাফ, সেই জায়গায় প্রিপারেশন নিয়ে নিয়ে নিজের লাইফই শেষ করে দিচ্ছে, এরকমও আছে উদাহরণ। আচ্ছা, এবার আমি না চাইছি আইগেন ভেক্টর কি করে বের করা যায়। তাহলে এই সেম প্রবলেমের আইগেন ভেক্টর বের করার জন্য আমি টেকনিকটা তোমাদেরকে একটু বোঝাচ্ছি। ধরে নাও এক্স, আর তার মানগুলো আমি বললাম x1, x2, x3, কিন্তু আমাদের জানা আছে নন নাল। নন নালটা খুব দরকার, কারণ আমি জানি 0 হলে আইগেন ভ্যালু হয় না, এই আইগেন ভেক্টর হয় না, তাহলে নন নাল। এটাই বললাম বি আইগেন ভেক্টর of A corresponding to 0, প্রথমে 0-র জন্য বলছি, corresponding to 0 যদি এটা হয়, তাহলে দেন নিয়ম কি রে বাবা, ax সমান সমান 0x, স্বাভাবিক গল্প, ax সমান সমান 0x। এবার প্রশ্ন হচ্ছে ax মানে কি, ax মানে 1 1 1 1 1 1, আমি খুব সহজ নিয়েছিলাম সুবিধার জন্য। আর এই দিকে হচ্ছে x1 x2 x3, আর ওই দিকে তো 0 0 মানে 0 0 0, আর কিছু নেই। এবার এক্ষুনি তোমাদেরকে বলেছি যে এটা যেটা আসবে সেটা সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন আসবে, আর সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশনকে সব সময় সলিউশন পাওয়া যাবে, 100% গ্যারান্টি সলিউশন পাওয়া যাবে। কিন্তু এর যে সলিউশন আসবে, গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে প্রথম ইকুয়েশন হবে x1 প্লাস x2 প্লাস x3, তারপর এটার সঙ্গে এটা গুণ করলে সেটাও হবে x1 প্লাস x2 প্লাস x3, তারপর এটার সঙ্গে এটা গুণ করে দাও, সেটাও হবে x1 প্লাস x2 প্লাস x3, আর ওইদিকে তোমার কি আছে 0 0 0 0। এই ইকুয়েশন গুলো থেকে আমরা যেটা পেতে পারি যে প্রত্যেকটা সেম, মানে তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা সিস্টেম অফ ইকুয়েশন, এটাও সিস্টেম অফ ইকুয়েশন যেটা এরকম 0, কিন্তু এটা তিনটে সিস্টেম অফ ইকুয়েশন নয়। কটা সিস্টেম অফ ইকুয়েশন এখানে আছে, মাত্র একটা সিস্টেম অফ ইকুয়েশন, মানে দিস সিস্টেম অফ ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট। এবার আসল জায়গায় আসি, বলেছে সবসময় এরকম কমানো যাবে, আমি হ্যাঁ 100% কমানো যাবে। কেন কমানো যাবে, কারণ এই ভেক্টর গুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত, তাহলে তো a মাইনাস ল্যামডা in মানে a মাইনাস 0 তার ডিটারমিনেন্ট তো নন জিরো হয়ে যেত। আর যদি a মাইনাস 0 এদের ডিটারমিনেন্ট নন জিরো, মানে এটা যদি নন জিরো হয়, এই ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, তাহলে তো আইগেন ভ্যালু পাবোই না। যেহেতু আইগেন ভ্যালু, তাহলে ওর ডিটারমিনেন্টটা 0 আসবেই, আর ডিটারমিনেন্ট 0 আসবে মানে এর র্যাঙ্ক কমবে, মানে 3 কোনোদিন হতে পারে না, এর র্যাঙ্ক কমে যাবে, কমতেই হবে। এবার যেহেতু এই সিস্টেম অফ ইকুয়েশন সিঙ্গেলটন ইকুয়েশনের সঙ্গে সমান, তাহলে সলিউশন থাকবে কতগুলো সলিউশন থাকবে, আমি বলেছি ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। এই ইনফাইনাইটলি মেনি সলিউশন গুলো কি কি,
একটা x2 x3 ধরে নেওয়ার পর পাওয়া যাবে। তাহলে আমি আমার সুবিধার জন্য x2 কে ধরলাম k1 আর x3 কে ধরলাম k2, যারা যে কোনো রিয়েল নাম্বার। সেই যুক্তিতে আমি x1 এর মান পেয়ে যাব মাইনাস k1 মাইনাস k2। তোমরাই আমাকে বলো এবার x এর মান তাহলে কত হবে? x এর মান হবে x1 x2 x3, এই মানগুলো বসাও, বসালে পাবো মাইনাস k1 মাইনাস k2, এখানে তোমার k1 আর এটা k2। ইয়েস, তারপরের লাইনে আমি কি পাবো? k1 কমন নাও, k1 কমন নিলে পাওয়া যাবে মাইনাস 1 1 0, আর k2 কমন নাও, k2 কমন নিলে পাওয়া যাবে মাইনাস 1 0 1। আমার কথা ক্লিয়ার? ইয়েস অর নো? একদম ক্লিয়ার। কি বুঝলাম জানো? যে এর আইগেন ভেক্টর গুলো এমন দেখতে, কিন্তু যে কথাটি না বললে না হয় সেই কথা হচ্ছে যে এই k1 k2 k1 k2 এই দুটো মান সাইমালটেনিয়াসলি জিরো হতে পারে না। এই দুটো মান জিরো হতে পারে না, এটা বলতেই হবে। কারণ যদি এটা জিরো হয়ে যায়, এটা জিরো হতে পারে না বললাম, তাহলে যদি জিরো হয়ে যায় তাহলে এই এক্স এর মানটা জিরো হয়ে যাবে। তাহলে সাইমালটেনিয়াসলি জিরো হতে পারে না। সাইমালটেনিয়াসলি জিরো হতে পারে না মানে কি? হয় তোমার k1 টা নন জিরো, না হলে k2 নন জিরো, না হলে বোথ নন জিরো। তাহলে আইগেন ভেক্টরটা কেমন দেখতে? এরকম আইগেন ভেক্টর। কার করেসপন্ডিং? জিরো। তুই বলছো হঠাৎ করে এরকম কেন আসলো স্যার? এটা তো আসা উচিত ছিল না। তাহলে আমি বলবো যে এরকম এসছে কেন, সেটার কারণটা শোনো। জিরো কিন্তু দুটো আইগেন ভ্যালু ছিল, 0,0। তাহলে যে আইগেন ভেক্টরটা আমি এখানে পেয়েছি সেই আইগেন ভেক্টরটা হচ্ছে k1 ইন্টু হিসেব মতো মাইনাস 1 1 0, আরেকটা তুমি পেয়েছো k2 ইন্টু সেটা হচ্ছে তোমার মাইনাস 1 0 1। এই দুটো আসার কারণটা কি? কারণ হচ্ছে আমি যেন বলতে পারি এই জিরোর করসপন্ডিং এটা আইগেন ভ্যালু, আর ওই জিরোর করসপন্ডিং এটা আইগেন ভ্যালু, যেন আমি ভাবতে পারি, মানে স্বাভাবিকভাবে মোটামুটি এরকম ভাবতে পারি যে এই জিরোর জন্য একটা আইগেন ভ্যালু এটা, আইগেন ভেক্টর এটা, আর ওই জিরোর জন্য আইগেন ভেক্টর এটা, আমি সেটা ভাবতে পারি। কমে কি যেতে পারে? আমি হ্যাঁ, কমেও যেতে পারে, কিন্তু বেশি কোনোদিন হবে না, বেশি কোনোদিন হবে না, কমে যেতে পারে। তাহলে এই এক্সটাই হচ্ছে এক্স সমান দিস ওয়ান ইজ আইগেন ভেক্টর অফ জিরো। পরিষ্কার? সুন্দর বুঝতে পারলে? ইয়েস অর নো? সবাই খুব সুন্দর বুঝতে পেরেছো? হ্যাঁ না না? পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। জানো এগুলো, কিন্তু আমি যে কথাগুলো এখানে বলার চেষ্টা করছি সেগুলো আসছে, আস্তে আস্তে করে বলছি। এবার এখন আমাদের 3 বলে একটা টার্ম আছে, তারও আইগেন ভেক্টর বের করা যাবে। তো এর আইগেন ভেক্টর বের করতে গেলে দেখবে k1 প্লাস k2 দিয়ে কোনোদিনই আসবে না, কারণ 3 আছে, তাহলে একটাই কম্পোনেন্ট আসবে। তো 3 দিয়ে আইগেন ভেক্টরটা আমি কি বের করবো না? দরকার নেই। বের করবো না? দরকার নেই। দরকার নেই তো নাকি? করে দেখাবো। তাহলে ধরো 3 দিয়ে যেটা আছে সেটাকে আমি y বললাম, তাহলে y এর মান কি? না y1 y2 y3, y1 y2 y3, সেটাও কিন্তু নন না। b eigenvector of a corresponding to 3, তাহলে যদি এটা আইগেন ভেক্টর হয় স্বাভাবিকভাবে ay এর মান 3 ইন্টু y হবে, ন্যাচারাল। ay এর মান 3 ইন্টু y হবে। তাহলে এবার ay এর মান 3 ইন্টু y হলে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা, y এর মান আমরা কত জানি এখানে? y মানে হচ্ছে y1 y2 y3, ওদের মানটা 3 ইন্টু y, কিন্তু 3টা যদি এইদিকে নিয়ে চলে আসো তাহলে ওইদিকে থাকবে 0 0 0, আর এইদিকে তোমার কি থাকবে 1 মাইনাস 3 1 মাইনাস 3, বুঝতে পারছো এটা? 1 মাইনাস 3 কেন হলো? 3টা এইদিকে নিয়ে এসে তার জন্য। আর এটা কি হবে 1, তারপরে কি হবে 1, তারপরে এখানে কি হবে 1, এখানে হবে 1 মাইনাস 3 1, এখানে কি হবে 1 1 1, এটা 1 মাইনাস 3। আমার কথা বুঝে গেছো? ইয়েস অর নো? ঠিক আছে, এটা হবে। আবার হোমোজিনিয়াস ইকুয়েশন, আর হোমোজিনিয়াস ইকুয়েশন সব সময় তার সলিউশন থাকে, অনেকে বুঝতে পারছো না তাদের জন্য এটা লেখা উচিত আসলে a মাইনাস 3in তার সঙ্গে y সমান সমান 0, আর তারপর লাইনটা এটা বেস্ট। ঠিক আছে, তো বলো তো আমাকে এই সিস্টেম অফ ইকুয়েশনে আমি কি পাবো? এটা হবে মাল্টিপ্লাই করলে মাইনাস 2y1, এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে প্লাস y2 প্লাস y3, তার মান 0,
আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে হবে শুধু y1 মাইনাস 2y2 প্লাস y3 সেটা 0। আরেকটা এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে y1 প্লাস y2 মাইনাস 2y3 ইকুয়ালস টু 0। এবার কেউ কেউ বলবে যে স্যার সেই তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এসছে, তাহলে কথাগুলো সব সুন্দর করে বোঝার চেষ্টা করো। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এসছে, কিন্তু সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন থাকবেই কিনা, উত্তর হচ্ছে হোমোজিনিয়াস থাকবে, ইউনিকও থাকতে পারে। আমি যে ইউনিক কোনোদিন থাকবে না, 3 যেহেতু আইগেন ভ্যালু তাহলে এর ডিটারমিনেন্ট 0, তাহলে যেহেতু এর ডিটারমিনেন্ট 0 তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, তাহলে নন ট্রিভিয়াল সলিউশন থাকবে, তাহলে ইউনিক থাকার কোনো চান্স নেই। থাকবেই থাকবে, একদম গ্যারান্টি দিচ্ছি। এটার মানে হচ্ছে যদি তুমি এর র্যাঙ্ক বের করতে চাও তাহলে আমি তোমাকে গ্যারান্টি দেব এর র্যাঙ্কটা 3 হতে পারে না, কম হবে, হবেই হবে। তার মানে কি এদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে বা ইকুয়েশন থাকবে, সেটা মানে কি হয়তো এই দুটোকে সাম করে লাস্ট ইকুয়েশনের সঙ্গে সমান হবে বা একটু অ্যাডজাস্ট করা যাবে। তুই বলছো অন্য কোনো উপায় আছে, আমি যে হ্যাঁ আছে। কি উপায় আছে? এদের সলিউশন বের করার জন্য আমি ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করব, আমি ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করব। দুটো ইকুয়েশনে ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করলাম। ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করলে y1 বাই সামথিং, y2 বাই সামথিং আর y3 বাই সামথিং হবে, হবে স্বাভাবিক। তাহলে এই দুটোর ক্রস মাল্টিপ্লিকেশন করলে নিয়ম কি 1 মাইনাস 2 মানে প্লাস 2, তাহলে 3 হলো। আবার এটা নিচে থেকে 1, তারপর এই টার্মটা আবার 1 আর এই টার্মটা মানে মাইনাস অফ দিস 1, তাহলে আবার 3। তারপরে চলে আসো এই টার্মটার ক্ষেত্রে কি হবে -4 মানে 4 মাইনাস 1, তাহলে এটাও 3। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কি? হ্যাঁ না না? এবার এদেরকে আমি কি করছি, সাম k/3 বলে একটা টার্ম ধরছি, 3টাকে কাটবো তার জন্য, k/3 করে সে। মজার বিষয় হচ্ছে তাহলে y1 এর মান হবে k, y2 এর মান হবে k আর y3 এর মান হবে k। প্রশ্ন হচ্ছে k এর যে কোনো মানের জন্য এই ইকুয়েশনটা আবার 3 নম্বর ইকুয়েশনকেও স্যাটিসফাই করতেই হবে। যদি না স্যাটিসফাই করে তাহলে বলবো সিস্টেম অফ ইকুয়েশনের দিস ওয়ান নট এ সলিউশন। কিন্তু দেখো এই ইকুয়েশনটা যদি ধরো এরকম আছে, আর স্যাটিসফাই করবে না, তাহলে এই y1 y2 y3 একে যখন স্যাটিসফাই করাতে যাবে তাহলে k প্লাস k মানে 2k আর ওটা হচ্ছে 4k, তাহলে 4k আসবে। কিন্তু 4k ইকুয়াল টু 0, এটা মানে হচ্ছে k ইকুয়াল টু 0 হলে স্যাটিসফাই করবে। আর k ইকুয়াল টু 0 হলে যদি স্যাটিসফাই করে তাহলে বলবো ইউনিক সলিউশন থাকবে। তাহলে ইউনিক সলিউশন থাকবে, সেই সলিউশনের কত হবে 0 0 0। কখন এটা হবে? যখন এটা 2 হতো। যদি এটা 2 হয়, এটা যদি প্লাস হয়ে যায় তাহলে আর ডিটারমিনেন্টটা 0ই হবে না। যেহেতু এখানে -2, মন দিয়ে বোঝো, যেহেতু এটা -2 তাহলে এবার স্যাটিসফাই করছে কিনা, আমি যে k প্লাস k -2k স্যাটিসফাই করছে, তার মানে সলিউশন আমি পেয়ে গেলাম। তাহলে এই সলিউশনটা যেহেতু 3 নম্বর ইকুয়েশনে স্যাটিসফাই করছে, তাহলে y সমান সমান সাম y1 y2 y3 মিন্স মানগুলো বসালে পাবো k, k মিন্স k ইন্টু 1, 1, 1, কিন্তু k নট ইকুয়াল টু 0 বলা বাধ্যতামূলক। কেন? কারণ k যদি 0 হয়ে যায় ট্রিভিয়াল সলিউশন নট এ আইগেন ভেক্টর। তাহলে যে এটা পেয়ে গেলে ইজ দ্য required eigenvector of 3 এর corresponding eigenvector হচ্ছে this one। এবার তাকাও 3 এর corresponding eigenvector একটাই আসা উচিত, ওই জন্য একটাই এসছে, k দিয়ে জেনারেট করছে। এটা মানে কি বলছি জানো? এর যে জিওমেট্রিক্যাল যে গল্প আছে তুমি ভাবতে পারবে না। মানে এটা একটা ভেক্টর স্পেস যেটা তৈরি হবে সেটা হচ্ছে 1 1 1 দিয়ে জেনারেট করবে এমন একটা স্পেস তৈরি হবে। আমি জিওমেট্রিক্যাল মিনিংটা পরের দিন ভাবাবো। অলমোস্ট ডান। এটা তো তাহলে একটা প্লেন তৈরি হবে। কোনটা? আগের যে ওই দুটো ভেক্টর বেরালো ওটা দিয়ে জিওমেট্রিক হ্যাঁ বলতে পারো, ওরকম প্লেন টাইপের তৈরি হবে। স্যার এটা রো একলন ট্রান্সফরমেশন করে করলে হতো না? না, এর রো কলাম ট্রান্সফরমেশন দিয়ে করার দরকার নেই, কারণ সিস্টেম অফ ইকুয়েশনের ক্রস মাল্টিপ্লিকেশন করে সলিউশন পাওয়া যাবে। আর আমি খুব কনফিডেন্স দিয়ে বলছিলাম সেটা 3 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবেই, তাহলে অত জটিলতা যাওয়ার দরকার নেই। মানে এর সলিউশন
হুম বড় ম্যাট্রিক্স দিয়ে দিলে আর কি, তাই বলছি মানে বড় 3/3 বড় দেবে না, 100% গ্যারান্টি। আর 3/3 যদি দিয়ে দেয় তুমি বের করতে পারবেই। এবার তাকাও, এটা গেল মোটামুটি আইগেন ভেক্টর কি করে বের করতে হয় তার একটা ধারণা পেলাম। এবার আসল জায়গায় আসে, শোনো সবাই। আমরা জিরোর আইগেন ভেক্টর পেয়েছি এক্স, আর সেই এক্সটা যেন পেয়েছিলাম k1 ইন্টু প্রথম টার্ম প্লাস k2 ইন্টু দ্বিতীয় টার্ম, যেখানে আমি অ্যাসিউম করেছিলাম k1 আর k2 গুলো নন জিরো। যে দুটো টার্ম ছিল সেই দুটো টার্ম আমি কি কি একটু বলে নিই। -1 1 0, -1 -1 1 0, -1 0 1 এমন ছিল। আচ্ছা ধরো k1 k2 গুলো পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এটা যেন দুটো এলিমেন্ট দিয়ে জেনারেট করবে ওরকম একটা স্পেস তৈরি হবে না? মানে আমি যদি কথার কথা তোমাদেরকে বলতাম ডব্লু সমান সমান কি চুজ করলাম বলতো, সেই সমস্ত এক্স, যে এক্স গুলো তুমি এখানে নিয়েছো তারা যারা আইগেন ভেক্টর অফ জিরো, যদি এটা চুজ করতো আইগেন ভেক্টর অফ এ করসপন্ডিং টু জিরো, অফ এ করসপন্ডিং টু জিরো যদি নিতাম, তাহলে এই যে ডব্লুটা পেলাম, এই ডব্লুটা কি সাবস্পেস হবে কোনোদিন? সেন্স কি বলছে? ডব্লুটা কি সাবস্পেস হবে কোনোদিন? আচ্ছা বুঝতে পারছো না, মানে এক্স এর মান বসিয়ে দাও তাহলে। এক্স এর মান হচ্ছে k1 ইন্টু -1 1 0 প্লাস k2 ইন্টু -1 0 1 সাচ দ্যাট k1 k2 গুলো অবশ্যই ফিল্ডের এলিমেন্ট, আর তুমি ফিল্ডও লিখতে পারো, আর k1 k2 তাদের মানগুলো নন জিরো। এবার বলো এটা কি সাসপেস হবে কোনোদিন? হ্যাঁ না না কেউ বলছো না, জিরো থাকছে না তো। জিরো জিরো থাকছে না, ভেরি গুড, তাহলে এটা সাসপেন্স নয়। কিন্তু আমরা যদি বলতাম রে বাবা যে এর সঙ্গে ইউনিয়ন থিটা, এবার কি আমার এটা সাসপেন্স হবে? হতেও পারে নাকি বলছো? হবেই তো, একদম শিওর, একদম অলওয়েজ সাসপেন্স। এই সাসপেন্সটাকে কি বলা যেতে পারে? দিস ডব্লিউ ইজ এ সাসপেন্স জেনারেটেড বাই দিস টু এলিমেন্ট। এই ডব্লিউটা হচ্ছে সাসপেন্স হবে জেনারেটেড বাই দিস টু এলিমেন্ট। ইয়েস অর নো? হবেই হবে। এবার এই দুটো এলিমেন্ট দিয়ে জেনারেট করবে এরকম সাসপেন্স, তাহলে এর বেসিস কত? এটাই, এই দুটো এলিমেন্ট। বেসিসের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে? 2। তাহলে এর ডাইমেনশন কত? ডাইমেনশন হচ্ছে 2। তাহলে জিরোর করসপন্ডিং আইগেন ভেক্টর তার সে নাকি সাসপেন্স, আর সেই সাসপেন্সের ডাইমেনশন পর্যন্ত পেয়ে যাচ্ছে। ঠিক, তাহলে আমরা যেভাবে কনসিডার করেছি তাতে এই ডব্লুটা সাসপেন্স হবে। একে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স সাসপেন্স। এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সাসপেন্স। তাহলে ক্যারেক্টারিস্টিক সাসপেন্স জেনারেটেড বাই, ইনফ্যাক্ট ক্যারেক্টারিস্টিক সাসপেন্স আর ডাইমেনশন অফ ডব্লু কত? আমি যে 2। ক্যারেক্টারিস্টিক সাসপেন্সের ডাইমেনশন কত? 2। এই অঙ্কটার ক্ষেত্রে ডাইমেনশন কত? 2। এই 2টাকে বলা হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ জিরো। জিরোর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে জিরোর করসপন্ডিং আইগেন ভেক্টর গুলোর কটা কম্পোনেন্ট থাকছে, এর কম্পোনেন্ট কতগুলো থাকছে। মানে এখানে ডাইমেনশন হচ্ছে 2। কেন? বিকজ বেসিস অফ ডব্লু ইজ কত? দুটো এলিমেন্ট দিয়ে যে সেটটা সেটা -1 1 0 আর হচ্ছে -1 0 1। তাহলে বেসিসের মধ্যে মাত্র দুটো এলিমেন্ট আছে, তাহলে ডাইমেনশন 2 হবে। এই ডাইমেনশন যেই 2 পেয়ে গেলাম, তাহলে ডেফিনেশন আকারে আমি বলতে পারবো যে ডাইমেনশন অফ ক্যারেক্টারিস্টিক্স সাসপেন্স is called geometric multiplicity.
is called geometric multiplicity. জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি মানে জিএম। তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে ওর ডাইমেনশন কত তার উপর নির্ভর করছে। তাহলে ডাইমেনশনটাই হচ্ছে দিস ওয়ান, তাই তো? ডাইমেনশন অফ ক্যারেক্টারিস্টিক সাবস্পেস ইজ কল্ড জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। তাহলে আমরা এখানে বলতে পারি যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ জিরোর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত। তাহলে জিরোর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে তার ডাইমেনশনটা কত, সেটা 2। ইনফ্যাক্ট যদি আমি বলতাম জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ যদি 3 মানে এই এলিমেন্টের কথা বলতাম 3 ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ওর যে ওয়াইটা এসছে সেটা একটা ভেক্টর দিয়েই জেনারেট করছে। যেহেতু একটা ভেক্টর দিয়ে জেনারেট করছে তাহলে এর ডাইমেনশন কত হবে 1। তাহলে এদের ডাইমেনশন হয়ে যাবে আমার 1। তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হয়ে যাবে 1। তাহলে কোনগুলোকে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, কোনগুলোকে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলা হচ্ছে সেটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? ইয়েস অর নো? স্যার এম আর জিএম কি সবসময় সমান হয়? হতে পারে, যদি হয়, সবসময় না, যদি হয় তাহলে বলবো এই আইগেন ভ্যালুটা রেগুলার আইগেন ভ্যালু। ঠিক? তাহলে আমরা যে রেজাল্টটা এখানে বলছি, সেই রেজাল্টটা হচ্ছে দিস ওয়ান, যেটা আমি তোমাদেরকে ওখানে বলতে চাইছিলাম এত কিছু বলতে গিয়ে এই মাল্টিপ্লিসিটি। তাহলে মাল্টিপ্লিসিটির গল্প হচ্ছে দিস ওয়ান। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা অ্যাজ এ রুট অফ ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। মানে এটা মানে কি ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালের কত মাল্টিপ্লিসিটি আছে, তার কত ফল্ট আইগেন ভ্যালু, তাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা। আর ডাইমেনশন অফ আইগেন স্পেসের ডাইমেনশন সেটাকে কার এ মাইনাস ল্যামডা লেখা হচ্ছে। এটাকে কার না, এটা ডেট হবে, ডেট। তাহলে আইগেন স্পেস ডেট দিস ওয়ান নাকি কারই বলে কি জানি, ওটাকে বলা হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। তাহলে ডাইমেনশন অফ কার আইগেন স্পেস মানে ক্যারেক্টারিস্টিক স্পেস যেটা বলেছিলাম। সাধারণত বলছে যে ফাইনাইট ডাইমেনশনের ক্ষেত্রে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি বড় হবে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কম হবে, আর ওয়ানের থেকে এরা সবসময় বড় হবে, আমার কথা একদম ক্লিয়ার রে বাবা? ইয়েস অর নো? নেক্সট যে রেজাল্টটা এখানে দরকার সেটা হচ্ছে কখন আমরা রেগুলার আইগেন ভ্যালু বলবো। রেগুলার আইগেন ভ্যালু কথাটির মানে কি? অ্যান আইগেন ভ্যালু, এ আইগেন ভ্যালু যে কোনো একটা আইগেন ভ্যালু নাও, ল্যামডা ইজ কল্ড রেগুলার। বলছে এটা রেগুলার আইগেন ভ্যালু হবে, রেগুলার হবে ইফ যদি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডার সঙ্গে সমান যদি হয় তাহলে বলবো রেগুলার আইগেন ভ্যালু। রেগুলার কথাটির মানে হচ্ছে যে ওদের অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সমান। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি আগের এক্সাম্পলে 0 ইজ নট রেগুলার অ্যাজ অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ 0 সেটা কিন্তু 2 ছিল না, রেগুলারই তো। 0 ইজ রেগুলার কেন, এটা ছিল, আর এদেরই জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও কিন্তু আমার সেম ছিল। আবার 3 ইজ রেগুলার কেন, রেগুলার রে বাবা? অ্যাজ এদের অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সেটাও আমার 1ই ছিল আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও 3 আছে, তার জন্য রেগুলার। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা জায়গা আমি কভার করলাম, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সংক্রান্ত অনেক কথাবার্তা। একদম আইগেন ভ্যালু যারা, আইগেন ভেক্টর যারা কিছুই জানতে না তারাও হয়তো আজকে লেকচারটার পরে বলবে যে না স্যার একটু অন্তত বুঝলাম, যে কি হচ্ছে না হচ্ছে সেটা অন্তত বুঝেছি। এবার প্রপার্টি অনেক আছে, অনেক কিছু আছে। প্রপার্টি আমাদের পরপর প্রপার্টি আছে, স্পেশাল কিছু প্রপার্টি আছে যে প্রপার্টি গুলো আমাকে দেখতে হবে ডায়াগোনালাইজেবল কি বলতে চাইছে। যে বেশ কিছু সুন্দর সুন্দর এমসিকিউ আছে, সেই এমসিকিউ পর্যন্ত তো আসতেই পারলাম না রে বাবা, তার আগেই তো এত কথাবার্তা।
ঠিক আছে, বলবো, বলো। বলছি স্যার, ওই গতকালে যে নোটটা থেকে আপনি এমসিকিউ পড়াচ্ছিলেন, হুম। সেটা একটু দিয়ে দেবেন, আর আজকের এই নোটটা একটু দিয়ে দিয়ে। কালকেটা দেওয়া হয়েছে তো, দেওয়া হয়নি? স্যার বলছিলাম গতকালের ওই বড় ওয়ার্কটা একটু দেবেন। দেওয়া হয়নি না? বড় একটা দেইনি কেন কি জানি। আচ্ছা, তো আমরা যতগুলো কথাবার্তা বললাম, এতগুলো কথাবার্তা তোমরা বুঝতে পারছো, না মাথা ঘুরে যাচ্ছে? আজকের এই রেকর্ডিংটা দেখতে হবে বাবা। রেকর্ডিংটা আবার দেখতে হবে? একদম বেমালুম সব ভুলে গেছিলে নাকি, না অনেকের মনে আছে? ওই মাপা দেখে পড়েছিলাম তো, আজ একটু অন্যভাবে হলো। বেটার লাগলো কি সেটাই বলছি। মাপা আমার মোটামুটি গুলে খাওয়া আছে, যে কোন জায়গায় কি জিনিস আছে, কি বলতে চাইছে, আমি এক দুবার পেজ উল্টালে বুঝে যাবো। আর মাপাটাই তো সব থেকে ভালো বই। বাট যখন আমি তোমাদেরকে পড়াবো তখন মাপা দেখে না পড়িয়ে যদি একটু অন্য স্টাইলে পড়ানো যায়, তাহলে একটু ভিন্ন স্বাদ পাওয়ার জন্য তোমাদেরকে আটকে রাখতে পারবো, এই হচ্ছে কাজ। আটকে রাখতে পারবো অনেকে, স্যার একই জিনিস পড়াচ্ছেন, আমি তো পড়েছি এগুলো, সেটা না হয় একটু ভিন্ন স্বাদে পড়াচ্ছি, সেই জন্য আটকে রাখা যাবে, এটা সুবিধা আছে। বিদেশি রাইটারের বই প্রচুর আমার কাছে আছে। আমি লিনিয়ার অ্যালজেব্রার যে বুকটা ফলো করি, যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে ফ্যাডরিকের একটা বই আছে, সেটাই পড়ি, ভালো বুক আর কি লিনিয়ার অ্যালজেব্রার জন্য। ফ্যাডরিক আইনসেন, এই বইটা ভালো বই, এটা লিনিয়ার অ্যালজেব্রার জন্য খুব সুন্দর বুক। হুম, অনেকগুলো বুক আছে, তো লিনিয়ার অ্যালজেব্রার পার্টগুলো এখানে ভালো আছে। গ্রাম স্মিথ প্রসেসের যে কথাবার্তাগুলো সব এই জায়গাটাতে এত সুন্দর করে বলা আছে, যার অন্য বই আর পড়তে ইচ্ছে করবে না। মাপার বইতে ইনার প্রোডাক্ট যেটা বলেছে ইক্লুডিয়ান স্পেস বলে বসে আছে, কিন্তু এখানে যে অন্য কথাবার্তা আছে সেই কথাবার্তাগুলো তোমরা পড়লে ফিল করবে, একটু ভিন্ন স্বাদ নেওয়ার চেষ্টা করবে সবসময়। বিদেশি রাইটারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যদি বই বলো তো জোসেফ গ্যালিয়ান সত্যি ভালো বই। জোসেফ গ্যালিয়ানের যে বইটা আছে সেটা খুবই ভালো বই। ওকে, শোনো, কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টি গুলো আমার একটু বলে নিলে ভালো হতো, না পরের দিন বলবো? তো পরের দিনে বলুন স্যার। তাহলে এমসিকিউ কিছু করাই, তাই তো? চল, প্রপার্টি গুলো একটু বললে ভালো হতো। কোথায় এই প্রপার্টি গুলো, এগুলো শুধু অ্যাজ এ প্রপার্টি হিসেবে মনে রাখলে হবে না, মানে ট্রেসটা কি, ডিটারমিনেন্ট থেকে কি পাওয়া যায়। তারপরে ট্রায়াঙ্গুলার ডিটারমিনেন্ট মানে হচ্ছে দ্য প্রোডাক্ট অফ অল আইগেন ভ্যালু, সেটাই হচ্ছে ডিটারমিনেন্ট। মজার জিনিস, তুমি যদি আমাকে ডিটারমিনেন্ট বলো যে ডিটারমিনেন্ট আমি কি করে বের করবো, খুব মজা। মানে বেশ কিছু প্রপার্টি আছে, আমি তোমাকে একটু বলবো, একটু বলবো। মনে করো রেজাল্ট আকারে বলছি, একটু শোনো। রেজাল্ট ওয়ান হচ্ছে যে আমরা ট্রেস ট্রেস কি করে পাবো, সাম অফ অল আইগেন ভ্যালু গুলোর সাম, আর ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের সাম সবসময় সমান হবে। কি বলছি, ধরো এটা হচ্ছে এআই যে একটা ম্যাট্রিক্স, তোমাদের বোঝার মতো করে বলছি, এআই যে একটা ম্যাট্রিক্স, এরকম একটা ম্যাট্রিক্স যদি তাই হয়, তাহলে দেন ট্রেস এ কি হবে? ট্রেস এ মানে জানো তো, ট্রেস এ মানে কি? Sum of diagonals, leading diagonals. তাহলে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। আচ্ছা সেটা কত? A11, A12, সরি A22, AN, এসো না, সেটা সমান কি হবে? সেটা সমান হবে সাম অফ অল আইগেন ভ্যালু। এত সুন্দর না রেজাল্টটা, ভাবো।
যতগুলো তার আইগেন ভ্যালু থাকবে তার সঙ্গে সমান। মানে আইগেন ভ্যালু যেগুলো নেবে, আইগেন ভ্যালু যাই থাকুক না কেন, সেই আইগেন ভ্যালু গুলো সব সাম করো, বলছি ওর ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের সামের সঙ্গে সমান হবে। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো, দুই একটা তো বের করেছি, দেখো দেখাচ্ছি, ধরো 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 শুরুতে এটা এটা বলো এদের আইগেন ভ্যালু, না বের করিনি, ধরো এটা, এর আইগেন ভ্যালু কি হয়েছিল? 0 0 0। তাহলে 0 0 0 আইগেন ভ্যালু যদি হয়, তাহলে 0 + 0 + 0 কত হবে? আইগেন ভ্যালু সাম 0। দেখো এর ডায়াগোনাল এলিমেন্টের সঙ্গে সমান হলো। চলে আসে এটা। এর আইগেন ভ্যালু কত? এর আইগেন ভ্যালু 0 0 0, এদের সাম করো কত হবে? 0 + 0 + 3, ডায়াগোনাল এলিমেন্টের সাম করো কত? 3। বুঝেছো না বোঝনি? হ্যাঁ স্যার, ইভেন প্রোডাক্টও মিস করব। প্রোডাক্টটা অন্য কিছু, সেটা আসছে। আবার আবার দেখো আরেকটা, এটা এদের সাম করলে কত হবে বাবা? 9 11। আইগেন ভ্যালু গুলো সাম করো কত হবে? 11 বুঝে গেছো? ক্লিয়ার? মানে প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবে না। 2 নম্বর রেজাল্টটা শোনো। 2 নম্বর রেজাল্ট বলছে যে ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে। ডিটারমিনেন্টটাও তো আমার বের করা দরকার। ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে, আচ্ছা এটা কেন, কেনর উত্তর কি করে বলবো বলে দেখি? উপরেরটা কেনর উত্তর বলতে পারবো, কেনর উত্তর বলতে ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে কেনর উত্তর? ডিটারমিনেন্টটা হবে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। ডিটারমিনেন্টটা প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু, সেটা শোনো কি করে হচ্ছে বলো তো বাবা। এর ডিটারমিনেন্ট কত? এর ডিটারমিনেন্ট কত? 0। আর এর প্রোডাক্ট করো কত হবে? 0। তো ঠিকই আছে। এটার ডিটারমিনেন্ট কত? 0। এর প্রোডাক্ট করো 0। এটার ডিটারমিনেন্ট কত? এটার ডিটারমিনেন্ট কত? কই বাবা এটা, এটার ডিটারমিনেন্ট কত? ডিটারমিনেন্ট কত পেয়েছিলে? -38। -38 ডিটারমিনেন্ট, এই দুটোর গুণ করো, -38ই হবে, অন্য কিছু হতেই পারে না। -38ই হবে, অন্য কিছু হতে পারে না। কিন্তু তোমরা কি কেউ আমাকে জিজ্ঞাসা করছো স্যার কেন? জিজ্ঞাসা করছো? তাহলে বলবো না, আর বলবো না। কেন কি জানতে ইচ্ছে করছে? বলুন স্যার, বলুন। কেন জানো না? কেন জানো না? সত্যি জানো না? জানো না বলছো? ব্রেনের উপর একটু চাপ দাও, তারপরেও বেরোবে না? বেরোবে বেরোবে। আচ্ছা ভেরিফাই করছে, দেখো তুমি কি জানো? ইকুয়েশনে ছিল তো। পারবে বলতে? এটা summation of all product of roots equal -1 to the power ওটা থেকে তাই তো? 0 আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ এ ইজ কত? C0 x to the power n, C1 x to the power n minus 1, C2 x to the power n minus 2, Cn সমান 0। এটা জানি আমি, ঠিক আছে? ইফ λ1 λ2 λn be the eigen values of a, যদি এরা আইগেন ভ্যালু হয়, তাহলে এরা যদি আইগেন ভ্যালু হয়, বি দ্য আইগেন ভ্যালুস অফ এ, যদি এরা আইগেন ভ্যালু হয়, তাহলে এরা এর রুট, তবে তো আইগেন ভ্যালু। তাহলে বাই রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিশিয়েন্ট, মনে আছে? এবার বুঝে গেছো। রুটস অ্যান্ড কোএফিশিয়েন্ট, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিশিয়েন্ট, সামেশন অফ λ1, সামেশন λ1 কি নিয়ম রে বাবা? সামেশন λ1 হচ্ছে -1 টু দি পাওয়ার 1, -1 টু দি পাওয়ার 1 এখানে, আর কি হবে জানো? -1 টু দি পাওয়ার 1, আর এইখানে তোমার কি হবে? ওটা ডিভাইড করবে কত না, -1 টু দি পাওয়ার 1
এইখানে হবে C1 বাই C0, C1 বাই C0, ঠিক আছে? C1 মানে কি -1 টু দি পাওয়ার 1, আর C1 মানে কি -1 টু দি পাওয়ার n-1 ইন্টু ট্রেস এ, আর নিচে যেন কত C0 মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n, হলো? আর -1 টু দি পাওয়ার 1 আর -1 টু দি পাওয়ার n-1 এই দুটো মিলে -1 টু দি পাওয়ার n কেটে যাবে, কেটে গিয়ে ট্রেস এ। তোমরা কিন্তু দারুণ বুঝতে পেরেছো, হ্যাঁ না না? তাহলে আইগেন ভ্যালু গুলোর সাম হচ্ছে ট্রেস এ। ক্লিয়ার না? বোঝা গেল না? আবার ধরো আমি মাঝের গুলো আর বলছি না, লাস্টেরটা বলছি। লাস্টেরটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু। প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু কি হবে? লাস্ট টার্ম ডিভাইডেড বাই প্রথম টার্ম। তাহলে ওটা আবার হয় -1 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট। লাস্ট টার্ম মানে কত? Cn, আর নিচে হচ্ছে তোমার C0। লাস্ট টার্ম বাই দিস ওয়ান, ঠিক আছে? Cn আর C0 এর মান কত? -1 টু দি পাওয়ার n, C0 মানে -1 টু দি পাওয়ার n, আর Cn এর মান কত? ডিটারমিনেন্ট অফ a আমি জানা আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ a। তাহলে মনে রেখো এবার থেকে যে λ1 λ2 λn এদের প্রোডাক্ট যদি করো তাহলে ডিটারমিনেন্ট অফ a আসবে। পরিষ্কার? আমি এই পলিনোমিয়াল আকারে যদি না লিখতে পারতাম, আর প্রথম যে রেজাল্টটা আজকে এসেই একদম শুরুতে যে রেজাল্টটা বললাম সেই রেজাল্টটা যদি না বলতাম যে এরা এরকম টাইপের হয়, এই কথাবার্তাগুলো হয়, যদি না বলতাম তোমাদেরকে আমি এটা বোঝাতে পারতাম না। এবার সাধারণত আমরা যখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছি, বিভিন্ন টিচারের কাছে তুমি পড়তে পারো, সেই টিচার দেখবে যে একে পাতি ডিটারমিনেন্ট ব্রেক করেই করেছে, এইভাবে করে করিনি। খুব রেয়ার কিছু টিচার করেছে, সাধারণত সবাই ওই ইন্ডাকটিভ মেথডে পড়ায় যে 2/2 এর জন্য কি হবে, 3/3 এর জন্য কি হবে, একদম ডিডাকটিভ মেথডে কেউ পড়ায় না। তো এই জায়গাগুলো যারা জানো না তারা এই সমস্ত প্রুফগুলো একটাও জানো না। আরো কিছু রেজাল্ট আছে, সেই রেজাল্ট গুলো আমি পরের দিন বলবো। রেজাল্ট মানে এখানে আনুষঙ্গিক যতগুলো রেজাল্ট আছে এগুলো সব ইম্পর্টেন্ট। এই রেজাল্টগুলো আমি প্রথম দুটো বললাম, এখন পর্যন্ত প্রথম দুটো বললাম। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে ডায়াগোনাল এলিমেন্ট গুলোই তার আইগেন ভ্যালু হবে। এ আর এ ট্রান্সপোজ এর সেম আইগেন ভ্যালু থাকবে, সিমিলার ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু সেম থাকবে। এরকম করে পরপর কিছু রেজাল্ট আছে। এ যদি ইনভার্টিবল হয়, ল্যামডা যদি তার আইগেন ভ্যালু হয়, তাহলে 1/ল্যামডাটা এ ইনভার্সের আইগেন ভ্যালু হবে। ল্যামডা যদি আইগেন ভ্যালু হয়, সি ল্যামডাটা তাহলে সি এর আইগেন ভ্যালু হবে। ল্যামডা যদি আইগেন ভ্যালু অফ এ হয়, তাহলে ল্যামডা ইন্টু সি ইন্টু এ তার আইগেন ভ্যালু হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? এটা আমার বলার দরকার আছে, ঠিক আছে? পরের দিন বলবো। কিছু এমসিকিউ করি, যে এমসিকিউ গুলো অন্তত পারা যাবে। চলো কিছু এমসিকিউ। বলো কত হবে? ax সমান ল্যামডা এক্স ফর আ নন জিরো ভেক্টর এক্স, তাহলে দেন এক্সটা কি বলা হচ্ছে? আইগেন ভেক্টর। এক্স কে বলা হচ্ছে আইগেন ভেক্টর, কারণ নন জিরো যেহেতু বলেছে তার জন্য, তাই তো? ভেরি গুড। বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ এ এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কোনটা এগুলোর মধ্যে? অপশন বি। বি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। বলছে দ্য জিরো ভেক্টর সে কি অলওয়েজ আইগেন ভেক্টর, নেভার আইগেন ভেক্টর, অ্যান আইগেন ভেক্টর যখন ল্যামডার মান 0, নাকি আইগেন ভেক্টর অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স? শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর হবে। জিরো ভেক্টর কি আইগেন ভেক্টর হবে? এটা কিন্তু আমার প্রথম কোশ্চিনটা, বুঝতে পারছো? যে টি ভি সমান সমান টিভি না টি জিরো সমান সমান জিরোই হয়, ল্যামডা পাওয়া যায় না, তাহলে কোনোদিনই হবে না। নেভার আইগেন ভেক্টর, তাই না? দ্য আইগেন স্পেস, আচ্ছা এইটা একটা, এই কথাটি হচ্ছে কার দিয়ে ডিনোট করা হয়? ইগনোর করো।
আইগেন স্পেস কোনটা? আইগেন স্পেস হচ্ছে ওই এ মাইনাস ল্যামডা আই কারটা কি সেটা আমি বলিনি আসলে। কার্নেল 0 কার্নেলটা বলছো, ম্যাপে গিয়ে আছে, লিনিয়ার ম্যাপে গিয়ে আছে তো। তাহলে কার অফ এ মাইনাস ল্যামডা আই, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক আছে, পরে ভাবাবো। আচ্ছা, কারণ কার্নেল দেখে ওখানে আমি তোমার আজকেই যেটা করলাম সেটাকে আমি ডেট বললাম, ডেট না, ওটা কার। আচ্ছা, দ্য সাম অফ আইগেন ভ্যালু অফ এ। ওরা তো ওই Option যে C। সব ভেক্টরগুলো আপনার ওই নাল ভেক্টরে ম্যাপ করে সেগুলো কালেকশন। হ্যাঁ, সাম অফ আইগেন ভ্যালুস, আইগেন ভ্যালুস সাম কি হয়? অপশন সি। ট্রেসে। প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু কি হবে? ডেট ডিটারমিনেন্ট ডেট অপশন বি, ডেটে। ডেটে। বুঝতে পারছো? এবার আমি বলবো না আর, কারণ এখন আমার পড়ানো হয়নি। ঠিক আছে, এগুলো আমার পরে পড়ানো হবে। দিয়ে এইটা তো একটা প্যাটার্ন গেল, যেটা সত্যি কথা বলতে ইমিডিয়েটলি হবে, সেটা সবসময় ইমিডিয়েটলি হবে, কিন্তু আসল যে অঙ্কগুলো সেটা আমার পরের নোটটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, তার সঙ্গে থাকবে মেইন প্রবলেমগুলো। আইগেন ভ্যালুর ক্ষেত্রে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটির কোন রেজাল্টটা স্যাটিসফাই করে সবসময়? বি। বি নাম্বারটা হচ্ছে সবসময় স্যাটিসফাই করে। তারপরে হচ্ছে হয়নি বলা, এখন এত কিছু হয়নি। আচ্ছা, ডিগ্রি অফ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এন এন হবে, এন হবে। এন হবে ডিগ্রি অফ ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? জিরো কখন আইগেন ভ্যালু হবে? জিরো কখন আইগেন ভ্যালু হবে? যদি ডিটারমিনেন্টটা জিরো হয়, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু হবে। সিঙ্গুলার মনে রাখার টেকনিক বুঝতে পারছো? সিঙ্গুলার মানে হচ্ছে যে পার্টিকুলার ভ্যালু আসবে, সেটা হচ্ছে জিরো ছাড়া অন্য কিছু আসবে না, ওগুলোকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি of an eigenvalue is always at least 0 geometric multiplicity of an eigenvalue is always at least কি হবে? 1 ওয়ান হবে, ওয়ান। জিরো নয়, 1। শামিম কিছু বলছো? শামিম, শামিম আক্তার বলো।